নমস্কার। আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মী বৃন্দ, প্রিয় সহযোদ্ধা বৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইংলিশ লেকচার শিট 1-এর 3 নাম্বার ক্লাস করব। এবং আমাদের এই 1 নাম্বার লেকচার শিট 2টি আমরা জানি, এবং গত ক্লাসে আমরা প্রায় আমাদের লেকচার শিটটি কভার করে ফেলেছি, এবং অল্প কি একটু বাকি আছে সেটুকু আমরা আলোচনা করব, এবং একটা ওভারভিউ আলোচনা হবে। এবং এরপর আমরা প্র্যাকটিস শিট, যেটা লেকচার 1-এর, সেটা আমরা প্র্যাকটিস করব যে কিভাবে প্রশ্নগুলো আসে। এবং আমরা সবাই জানি যে আমাদের লেকচার 1 এবং 2 হচ্ছে সকল শিটের মাদার শিট। এখানে সবকিছু আছে, এবং আমরা এই লেকচার এটা কাভার করার মাধ্যমে আমরা সকল গ্রামার সম্পর্কে একটা ধারণা পাবো, এবং পরবর্তী যে জিনিসই আমরা পড়তে যাই না কেন সবকিছু আমাদের কাছে সহজ লাগবে, এবং আমরা ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, আমরা তাহলে এখনই আমাদের লেকচার শিটে চলে যাচ্ছি। আমাদের ক্লাসে আমরা সময় ক্ষেপণ করব না। আর যারা বুঝতে একটু প্রবলেম হবে তারা আমাদের রেকর্ডেড ভিডিওগুলো বারবার দেখে নেবেন। তাহলে দেখবেন বিষয়গুলো খুবই ক্লিয়ার হয়ে গেছে, এবং আপনাদের ড্যাশবোর্ডে যে গ্রুপের ড্যাশবোর্ড করা আছে, যে আপনার পিন পোস্টে, সেখানে সব লিঙ্ক গুলো দেওয়া আছে, সুন্দর করে সাজানো আছে। আপনার যখন যেটা দরকার আপনি সেভাবে ক্লাস করে নিতে পারবেন। আশা করি সবাই দেখতে পাচ্ছেন আমরা লেকচার 1 বের করেছি। আচ্ছা, আমরা গত 2 দিন পড়েছিলাম যে কি কি বিষয় পড়েছিলাম, আমরা দেখে নিই একটু ওপেনিং থেকে, যে আমরা গত 2 দিনে কভার করেছি কি কি। এখান থেকে দেখলেই হবে হবে। আমরা জেনেছি সেন্টেন্স কাকে বলে, ফরমেশন অফ সেন্টেন্স, বাক্যের গঠন। আমরা জেনেছি সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, ডাইরেক্ট অবজেক্ট কি, ইনডাইরেক্ট অবজেক্ট কি, সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কমপ্লিমেন্ট কি, এটা আমরা জেনেছি। এবং আমরা জেনেছি যে কাইন্ডস অফ সেন্টেন্স বা বাক্য কত প্রকার, সেগুলা কি অনুযায়ী, কাইন্ডস অফ সেন্টেন্সের বেসড অন দেয়ার মিনিং এন্ড সেন্টেন্স প্যাটার্ন, এই অনুযায়ী আমরা শিখেছি। কুইক গাইড অন ক্লজেস এন্ড ফ্রেজেস, এটা আমরা শিখেছি। তারপরে আমরা কুইক গাইড অন ফ্রেজেস, এটাও আমরা দেখেছি। এবং আমরা ক্লজ ফ্রেজের যে বিভিন্ন প্রকারভেদ হয় সেটাও আমরা নামগুলো দেখেছি। এবং আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে গঠিত হয়, বাক্যগুলো দেখলে কিভাবে আমরা চিনতে পারবো, সেই বিষয়গুলো এখন আমরা দেখব। আমরা দেখেছিলাম যে ক্লজ এবং ফ্রেজ বেসিক পার্থক্যটা কি। একটু বলে দিই, অনেকের একটু প্রবলেম আছে এখানে, ক্লজ ফ্রেজ বোঝে না। আমরা শিখেছিলাম কি, ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। আর ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ বা শব্দ সমষ্টি, যেখানে কি থাকে, একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, তাকে বলা হয় ক্লজ। আর ফ্রেজ কি, ফ্রেজও সিমিলারলি, আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। কিন্তু এখানে কি থাকবে না, কোনো সাবজেক্ট থাকতে পারে কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে বলা যাচ্ছে যে আ ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ ফাইনাইট ভার্ব। আর ফ্রেজটা কি, ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস উইথাউট আ ফাইনাইট ভার্ব, সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এবং আমরা ক্লজের প্রকারভেদ আমরা জেনেছিলাম। ক্লজ হচ্ছে কি প্রকার, 2 প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আমরা জেনেছিলাম যে প্রিন্সিপাল ক্লজের আরেকটি নাম আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ কি এ নিজে নিজেই চলে, কার উপর নির্ভর করে না। এবং আরেকটি নাম আছে, সেটা হচ্ছে মেইন ক্লজ, আমরা এটা শিখেছিলাম। এবং সাবঅর্ডিনেট ক্লজ কি, যে নির্ভরশীল ক্লজ, অর্থাৎ যে ডিপেন্ডেন্ট, তার আর একটা নাম আছে কি, সে ডিপেন্ডেন্ট ক্লজ, এটা আমরা শিখেছিলাম। এবং একটা সেন্টেন্সে যদি একটা একটা কি থাকে, ক্লজ থাকে, তাহলে সেই বাক্যটা সিম্পল সেন্টেন্স। বাক্যটা কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। এবং ওই ক্লজটিও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু একটা বাক্যে যদি আপনি একের বেশি ক্লজ পান, যদি 2টা পান, তাহলে বুঝবেন একটা প্রিন্সিপাল ক্লজ, অ্যানাদার ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ। আর যদি 2-এরও বেশি থাকে তাও বুঝবেন একটা প্রিন্সিপাল আর বাকি 2টা সাবঅর্ডিনেট। অর্থাৎ
একটা বাক্যে অনেকগুলো ক্লজ থাকলে একটা প্রিন্সিপাল, বাকি সবগুলো সাবঅর্ডিনেট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, আপনাদের এই ক্লজের প্রবলেমটা। আর আরেকটা বিষয় আপনাদের শিখিয়েছিলাম, কোঅর্ডিনেটিং কনজাংশন আছে যেগুলোকে কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। আসলে এই ক্লজ গুলোর ক্ষেত্রে দেখা যায় যে কি জেনারেলি এই সবকটা ক্লজই প্রিন্সিপাল ক্লজ, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে না, এগুলো কম্পাউন্ড সেন্টেন্স। আর আপনাদেরকে গত ক্লাসে একটা দেখিয়েছিলাম যে আর একটা সেন্টেন্স আছে, সেটাকে বলা হয় সিম্পল কমপ্লেক্স, সরি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে বলা হয় কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এখন কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা আসলে আমাদের প্রকারভেদে ধরে না, কিন্তু এটা আরেকটা স্ট্রাকচার। যদি মনে করেন একটা বাক্যে একের অধিক মানে দেখা যাচ্ছে প্রিন্সিপাল ক্লজ থাকলো এবং কি সাবঅর্ডিনেট ক্লজও থাকলো, কিন্তু বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্স এর মতো, তাহলে ওগুলা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। যাক, আমরা এটা একটু পরে ওটা দেখবো। জাস্ট ব্যাপারটা হচ্ছে আমি যখন ক্লাস করাই তখন এই ক্লাসগুলো দেখা যাচ্ছে অনেকে দেখবে, অনেক ইংলিশ পণ্ডিত আছেন, অনেক বিশেষজ্ঞ আছেন, তারা দেখবেন, তারা চেষ্টা করবেন যে আমার ফল্ট খুঁজে বের করার জন্য, যে ইনি এটা বলছেন, এটা ভুল, এটা কি ঠিক আছে। এজন্য আমি একটু ক্লিয়ার করে আপনাদের দিলাম যে হ্যাঁ এটা এটা হতে পারে, ঠিক আছে, এটা এটা আছে। তো আপনার এত না জানলেও হবে, ঠিক আছে। তারপর আমরা দেখব। আপনাদেরকে গতদিন বলেছিলাম যে ফ্রেজের বিভিন্ন প্রকারভেদ আছে, আপনারা খালি নামগুলো দেখে রাখবেন। পার্শ্ব বিষয় যখন পড়বো ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন একটা ফ্রেজ সে যদি নাউনের কাজ করে তাহলে সে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভের কাজ করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বের কাজ করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলো আপনারা একটু দেখে রাখবেন, ঠিক আছে, নামগুলো অনলি। এরপর আমরা দেখবো, দেখেন আমরা গতদিন বলছিলাম যে এরপরে আমরা ওই যে সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই যে আমরা চলে এসেছি। অর্থাৎ আমরা প্রথমে শিখেছিলাম একটা বাক্য অর্থানুযায়ী পাঁচ প্রকার, অর্থানুযায়ী পাঁচ প্রকার, এবং সেগুলা কি ছিল, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। এবং আজকে আমরা জানবো কি স্ট্রাকচারস, গঠন কাঠামো অনুযায়ী বাক্য হচ্ছে তিন প্রকার। এবং এই তিন প্রকার জানতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই ক্লজ এবং ফ্রেজ সম্পর্কে ধারণা লাগে, সেটা আমরা নিয়ে এসেছি। এখন আমাদের কাছে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স গুলা আইডেন্টিফাই করা, আন্ডারস্ট্যান্ড করা খুবই ইজি হয়ে যাবে। তাহলে আমরা দেখি এখানে কি বলা আছে, বলছে দেয়ার আর ফোর টাইপস অফ সেন্টেন্স ইন ইংলিশ। দেখেন আমরা এখানে আলোচনা করে কি শিখছি, যে দেয়ার আর ফোর টাইপস অফ সেন্টেন্সেস ইন ইংলিশ। কয় ধরনের সেন্টেন্স পাচ্ছি আমরা, দেয়ার আর ফোর টাইপস অফ সেন্টেন্সেস। আমরা জেনারেলি বলে থাকি তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কিন্তু আমি আপনাদের সবসময় বলেছি যে আপনি যে আগে যা লার্ন করেছেন তার থেকে 1% হলেও আপনাদেরকে বেশি শিখাবো, এবং এখন আমাদের লার্নিংটা সেই লেভেলের। তাহলে আমাদের আর একটা সেন্টেন্স আছে, সেটাকে বলা সিম্পল কমপ্লেক্স, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এই জন্য আমাদের বাক্য চার প্রকার, অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট স্ট্রাকচার্স। This structural classification is determined by number and nature of clauses within a sentence. অর্থাৎ আপনার এই গুলাকে কিভাবে ভাগ করা হয়, ওর ভিতরে কত সংখ্যক ক্লজ আছে, সেটাকে সেটাই ডিটারমাইন করে এটা সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স না ওদের কম্পাউন্ড সেন্টেন্স। দেখেন তাহলে দা ফোর টাইপস অফ সেন্টেন্সেস আর কি কি বলছে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। দিজ আর দ্য ফোর টাইপস অফ সেন্টেন্স। তো পরীক্ষা সাধারণত আপনার এই কয় প্রকার জেনারেল আসার সম্ভাবনা কম, যদি আসে আপনি তিন প্রকারই দিয়েন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কারণ এইটা হচ্ছে অনেক স্বীকৃত না, এটা হলো উপরের লেভেলের গ্রামার, ঠিক আছে। আমি মাঝে ইংলিশ ট্রেনিং করেছিলাম, হাই স্কুলের ট্রেনিং, যেখানে একজন স্যার এই একটা সেন্টেন্স করতে দিয়েছিলেন। মানে মানে দেখা যাচ্ছে ফ্রি টাইম বা মজার সময়ে বোর্ডে বড় একটা সেন্টেন্স, এইবার বড় কথা এটা কি সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে সবাইকে। আমি তো সেন্টেন্স দেখেই বুঝে গেছি ওটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, এখন সবাই একটু দ্বিধায় পড়ে গেছে। পরে আমি স্যারকে বললাম, স্যার এটা কি কম্পাউন্ড কমপ্লেক্স কিনা বলেন তো। তা পরে উনি ওইভাবে আনসার দেননি, কিন্তু পরে উনাকে যখন জিজ্ঞাসা করছে বললেন হ্যাঁ এটা কম্পাউন্ড কমপ্লেক্স। কারণ উনি সেন্টেন্স লিখার পরে ওইখানে একটা হট্টগোল বেঁধে গেছিল বিভিন্ন ব্যাপারে কারণ নিয়ে। তো পরে স্যারকে বললাম, স্যার এটা কি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিনা, বললো হ্যাঁ ঠিক আছে কমপ্লেক্স কম্পাউন্ড। আসলে এগুলো হচ্ছে খুব হায়ার লেভেলের গ্রামার, আপনি জেনে রাখেন আপনার জীবনে কাজে লাগবে। এবার আমরা দেখি, দেখেন কি আছে যে সেন্টেন্স টাইপস এক্সাম্পলস। যেমন আপনাদের আর একটা এক্সাম্পল দেই, যে উইলিয়াম শেক্সপিয়ার, আমরা জানি যে আসলে অ্যাকর্ডিং টু আমরা সাধারণত অ্যারিস্টটলের যে তার কিছু নাটকের কিছু বৈশিষ্ট্য আছে, এইগুলাকেই আমরা ধরে থাকি মানে বেসিক হিসাবে। তো সেই অনুযায়ী
আসলে ওই যদি আমরা বলি যে ট্রাজি কমেডি নামে কোনো মানে কোনো ধরনের এরিনা নাই ট্রাজি কমেডি নামে। আসলে হয় ট্র্যাজেডি, আদারওয়াইজ কমেডি। কিন্তু শেক্সপিয়ার কি কি করেছেন, উনি কিছু ওনার নাটকে ট্রাজিক অ্যান্ড কমিক এলিমেন্টস কে ব্লেন্ড করে ফেলেছেন। যে কারণে ক্রিটিকরা বা অনেকে বলে থাকেন কিছু কিছু নাটক নট কমেডি নট ট্রাজেডি, দিস আর ট্রাজি কমেডি। ঠিক আছে, কিন্তু এটা স্বীকৃত নয়। আবার পরীক্ষাও আসে ট্র্যাজিক কমেডির অপশনও থাকে, স্বীকৃত নয়। ঠিক এইটাও এইরকম আপনার আবার আসতেও পারে। তাহলে আমরা দেখি দেখেন সিম্পল সেন্টেন্স, রোহান ইজ আ স্টুডেন্ট, রোহান ইজ আ স্টুডেন্ট। এরপর দেখেন কমপ্লেক্স সেন্টেন্স, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। দেখেন আমরা বাক্যগুলো একটু খেয়াল করি যে রোহান ইজ এ স্টুডেন্ট, দেখেন রোহান একটা সাবজেক্ট, ইজ একটা ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্স একটা ফাইনাইট ভার্ব, মানে একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব। তাহলে এটা একটা ক্লজ, কয়টা ক্লজ? একটা ক্লজ। and if you get only one clause, this sentence will be regarded as simple sentence. And this one is complex sentence. God helps those who help themselves. দেখেন God helps, এই যে একটা আমরা হেল্প পেয়েছি, এইটা একটা কি ভার্ব বলেন তো? এইটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। and who help, এই is a help is another finite verb, is another finite verb। তাহলে দেখেন আপনি দুইটা ফাইনাইট ভার্ব পেয়ে গেছেন। তাহলে কি there are two clauses, কয়টা ক্লজ আছে? You have got two clauses in this sentence। এই যে হচ্ছে দোস হু, দেখেন হু হচ্ছে একটা কনজাংশন রিলেটিভ প্রোনাউন। এখানে হু হচ্ছে একটা কনজাংশন রিলেটিভ প্রোনাউন। এটা কি? একটা রিলেটিভ প্রোনাউন। এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন হু। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে একটা ক্লাস দুইটা ক্লাস এবং হু রিলেটিভ প্রোনাউন, একটা কনজাংশন যোগ হয়েছে, তার মানে এটা সিম্পল সেন্টেন্স নয়, কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স? আপনাদেরকে শিখিয়েছিলাম এন্ড বাট অর এর সমজাতীয় কনজাংশন, আর এই তিনটা আমরা মনে রাখবো। তাহলে বুঝতে পারবো যে কি হবে বাকিগুলো কে কমপ্লেক্স, আর ওইগুলো হলো কম্পাউন্ড। কি কি জানবো? অ্যান্ড, বাট, অর, এবং এর সমজাতীয় কিছু কনজাংশন আছে। কিভাবে দেখেন, আমরা একটা কথা করে থাকি যে ফ্যান ভয়েস নামে অনেকে, আমরা কিন্তু আপনাদের অন্য ক্লাসে আমি এগুলো ভালো করে আরো দেখাবো। দেখেন একটা স্ট্রাকচার সবাই এরকম মনে রাখে যে ফ্যান ভয়েস, ফ্যান ভয়েস। আমরা যেহেতু প্র্যাকটিসে যাব, আমরা অত যাব না এখন। দেখেন ফ্যান ভয়েস আপনার অনেকে বলা হয়ে থাকে এফ হচ্ছে ফর, এফ কি? ফর। এ কি? অ্যান্ড। এর বদলে হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ। এন কি? নট অনলি। এন হইতে পারে নাইদার। বি কি? বাট। বি হচ্ছে বাট। তারপরে দেখেন ও, ওতে কি? অর হয়। ওতে আদারওয়াইজ হয়। ওয়াই কি? ওয়াইতে ইয়েট। এসে হয় স্টিল। ঠিক আছে। এনে আরেকটা আছে নেভারদিলেস। তাহলে এই যে কিছু কনজাংশনের কথা বললাম ফ্যান ভয়েস দিয়ে মনে রাখা যায়। এবং দেখেন এই যে ও বললাম আদারওয়াইজ, সোর আর একটা সিনোনিম আছে দেয়ারফর। কি বলে? দেয়ারফর। তাহলে এই কনজাংশন গুলো যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে সেগুলো কম্পাউন্ডের, বাক্যটা হবে কম্পাউন্ড। তাহলে আপনি এই কনজাংশন গুলো মনে রাখলে আপনার কমপ্লেক্স আপনি আইডেন্টিফাই করতে পারবেন। ওইগুলো কম্পাউন্ড সেন্টেন্স, বাকিগুলা কমপ্লেক্স সেন্টেন্স। আর একটা ক্লজ থাকলে সিম্পল সেন্টেন্স। এইবার দেখেন কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। Since Ruhan is ill, he cannot join the team today. But we hope that he can join as soon as possible. দেখেন কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে কমপ্লেক্স আর কম্পাউন্ড এই দুটো মিশে যায় এখানে, তাই এই নাম ধারণ করে। দেখেন সিন্স ইজ স্টিল, এই ক্লজের পূর্বে সিন্স আছে, তার মানে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। যে এই ক্লজ, এই ক্লজের পূর্বে কোনো ধরনের কনজাংশন নাই, এ কারো উপরে ডিপেন্ডেন্ট নয়, তাই এটা একটা কি ক্লাস? প্রিন্সিপাল ক্লাস। দেখেন ব্যাক করেন, এইটা একটা সাবঅর্ডিনেট ক্লাস, এটা প্রিন্সিপাল ক্লাস। আপনি যদি সম্পূর্ণ এইটুক ধরেন একটা বাক্য, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কেন আপনি এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবেন? এর কারণ হচ্ছে যে এটা এই সিন্স কিন্তু এন্ড নয়, বাট নয়, অন নয়, অর্থাৎ ফ্যান ভয়েসের মধ্যে এই সিন্স কনজাংশনটা কিন্তু নেই। তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন নয়, এটা কমপ্লেক্সের কনজাংশন। এটাকে বলে সাবঅর্ডিনেটিং। ঠিক আছে লিঙ্কার্স। তাহলে দেখেন আবার এ কি করছে, এই বাক্যের সাথে বাট দিয়ে যোগ করছে। একটু আগে শিখলাম বাট দিয়ে কি হয়? বাট দিয়ে হয় কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে দেখেন এই বাক্যের সাথে বাট যুক্ত করে দিয়েছে, তার মানে কমপ্লেক্সের সাথে আবার কম্পাউন্ড যোগ হয়ে গিয়েছে। ঠিক আছে। এই কারণে এই বাক্যগুলোকে বলা হয় কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। আর এইসবগুলো
হায়ার লেভেলের লার্নিং, ঠিক আছে? জেনে রাখলেন, খুব পরীক্ষায় আসবে না, তবে এসে বসতে পারে। কখন আসবে না মানে কোনোদিন আসবে না, এটা বলা যাবে। আচ্ছা, এবার দেখেন আমরা যেটুকু একটু বুঝলাম, এতক্ষণ বুঝালাম, সেটাকে আমরা একটু ডিটেলস এখন দেখে নেই। দেখেন কি বলছে, হোয়াট ইজ আ সিম্পল সেন্টেন্স? সেন্টেন্স উইথ অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আপনাদেরকে যেটা বলেছি, শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর কলড সিম্পল সেন্টেন্স, সেগুলোকে সিম্পল সেন্টেন্স বলা হয় থাকে। দ্যাট মিনস আ সিম্পল সেন্টেন্স ইজ আ ওয়ান ক্লজ সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হচ্ছে কি, এক ক্লজের বাক্য, দ্যাট কন্টেইনস ওয়ান সাবজেক্ট এন্ড ওয়ান ফাইনাইট ভার্ব, যার মধ্যে কি আছে, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে। ওকে, দেখেন হি ইজ আ বয়, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সো ইটস আ সিম্পল সেন্টেন্স। হি ইজ দ্য ওল্ডেস্ট পারসন ইন দ্য ফ্যামিলি, দেখেন একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, একটা সিম্পল সেন্টেন্স। দ্য ওল্ডেস্ট পারসন ইন দ্য ফ্যামিলি উইল ডিসাইড, দেখেন এই যে সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ডেস্ট পারসন, হেডওয়ার্ড সাবজেক্ট সম্পূর্ণ ইন দ্য ফ্যামিলি পর্যন্ত, এটা হেডওয়ার্ড। আর এই দেখেন এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব অর্থাৎ ভার্ব, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন অনেকে যেরকম ভুল করে বসে, ভাবে মানে এই বাক্যটা অনেক বড়, তাহলে মনে হয় কমপ্লেক্স কম্পাউন্ড হয়ে যেতে পারে। দেখেন একটা ফাইনাইট ভার্ব অর্থাৎ একটা ক্লজ আছে, তাহলে বাক্যটি কি হবে, সিম্পল সেন্টেন্স হবে। এটা কমপ্লেক্স কম্পাউন্ড কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? ওকে, এবার দেখেন, রিমেম্বার আ সিম্পল সেন্টেন্স ইজ নট নেসেসারিলি আ শর্ট সেন্টেন্স। বলছে রিমেম্বার, মনে রাখুন, আ সিম্পল সেন্টেন্স ইজ নট নেসেসারিলি আ শর্ট সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কখনো শর্ট ছোট একটা বাক্য নয়। ইট ক্যান ইভেন বি এ লঙ্গার দ্যান এ কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্স। বলছে আয়তনে বাক্যটি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের থেকেও বড় হতে পারে। No matter how many words there are in a simple sentence, there must be only one subject and a finite verb. সেখানে অবশ্যই কি থাকবে, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এটা হচ্ছে কন্ডিশন। The examples given above will help to make the idea clear. উপরে যে এক্সাম্পল গুলো আপনারা পেয়েছেন, এগুলো আপনার আইডিয়াকে আরো ক্লিয়ার করবে। এরপর আমরা দেখি, দেখেন বলছে হোয়াট ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। বলছে কমপ্লেক্স সেন্টেন্সেস আর ফর্মড উইথ অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে করতে হবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এন্ড ওয়ান আর মোর ডিপেন্ডেন্ট ক্লজেস, একটা বা তার বেশি ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস আর অলসো কল্ড প্রিন্সিপাল ক্লজেস, এটাকে কি বলা হয়ে থাকে, প্রিন্সিপাল ক্লজেস বলা হয়ে থাকে। এরপর দেখেন কি আছে, ডিপেন্ডেন্ট ক্লজেস আর অলসো কল্ড সাবঅর্ডিনেট ক্লজেস। এবার দেখেন এক্সাম্পল, দিস ইজ দ্য অনলি বয় হু হিট দ্য লংগেস্ট সিক্স টুডে। এই সেই ছেলে যে আজকে সবচেয়ে বড় ছক্কাটি মেরেছে। দেখেন এই যে একটা ইজ, এটা হচ্ছে একটা কি ফাইনাইট ভার্ব, কারণ কি এই সাবজেক্ট অনুযায়ী বসেছে। হু, হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন মানে কনজাংশন, এবং তারপরে কি, এই যে হিট, হিট হচ্ছে ভার্ব, দুইটা ভার্ব। তাহলে এটা কি হলো, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি এগুলো বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাবো কম্পাউন্ড সেন্টেন্সে। এখানে আপনার এটা বুঝিয়ে দেওয়া আছে, ঠিক আছে? দেখলেই পারবেন যে ইন দিস সেন্টেন্স দিস ইজ দ্য বয় ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এন্ড হু হিট দ্য লংগেস্ট সিক্স টুডে ইজ আ ডিপেন্ডেন্ট ক্লজ। এরপর দেখেন হোয়াট ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স। হোয়াট ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স? সেন্টেন্সেস উইথ টু আর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। আপনাদের একটু আগেই বললাম ক্লাসের শুরুতে যে স- আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে সব কি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস থাকবে, এখানে ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না। হ্যাভিং নো ডিপেন্ডেন্ট ক্লজেস, যেটা বলেছি সেই কথাটা এখানে লেখা আছে। এরপর দেখেন আর কল কম্পাউন্ড সেন্টেন্সেস। দ্য ক্লজেস অফ আ কম্পাউন্ড সেন্টেন্স আর ইউজুয়ালি কানেক্টেড থ্রু কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলাকে কোন কনজাংশন দ্বারা যোগ করা হয়, কোঅর্ডিনেটিং কনজাংশন। তাই ক্লজ গুলো আর একটা নাম আছে, আপনাদের গতদিনও বলেছি, এটাকে কোঅর্ডিনেটিং ক্লজও বলা হয়ে থাকে, অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজও বলা হয়ে থাকে। কি কি থাকে, এই যে এন্ড, বাট, অর, এটসেট্রা, অর্থাৎ এই কনজাংশন গুলো এবং এর সমজাতীয় কনজাংশন। কম্পাউন্ড সেন্টেন্স ইজ অলসো কল্ড আ কোঅর্ডিনেট সেন্টেন্স, যেটা আমি বলেছি একটু আগে আপনাদেরকে, সেই কথাটি এখানে লেখা আছে। অ্যাজ ইটস ক্লজেস আর জয়েন্ড বাই কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ ওই কনজাংশন গুলোর নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনস। এক্সাম্পল দেখেন, হিজ হিজ পেনিলেস বাট হি ডাজন্ট বেক, তার টাকা পয়সা নাই, পেনি নাই, কিন্তু তারপরে সে ভিক্ষা করে না। এই দেখেন বাট দ্বারা যোগ হয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, তাই এটা কম্পাউন্ড সেন্টেন্স। আই উইল কাম অন মাই অন, অর আই উইল সেন্ড সামওয়ান উইথ দ্য পার্সেল, আমি নিজেই আসবো অথবা কাউকে দিয়ে পার্সেলটি পাঠাবো।
দেখেন এখানে ওয়ার দ্বারা যোগ হয়েছে এবং দুই পাশে দুইটা ক্লজ আছে, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর এই ক্লজটি কি, আই উইল কাম অন মাই ওন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আই উইল সেন্ড সামওয়ান উইথ দ্য পার্সেল, এটাও কিন্তু প্রিন্সিপাল ক্লজ। হি ইজ পেনিলেস, প্রিন্সিপাল ক্লজ। আর হি ডাজন্ট ব্রেক, এটাও প্রিন্সিপাল ক্লজ। বাটটা কনজাংশন, অটটা কনজাংশন। কোন কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন। এক্ষেত্রে আপনার সবগুলা ক্লজকেই কোঅর্ডিনেটিং ক্লজও বলে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সবাই। এবার আমরা চলে যাচ্ছি, হোয়াট ইজ আ কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। আসলে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে আমরা এখন সেটা দেখবো। ও একটু আগে জেনেছিও যে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের মিশ্রণ, একই বাক্যে দুইটা ধরনের সেন্টেন্স মিশে যাবে, তাকে বলা হয় কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। দেখেন, when a compound sentence has one or more dependent clause, যখন একটা কম্পাউন্ড সেন্টেন্সে একের অধিক ডিপেন্ডেন্ট ক্লজেস থাকবে, this is called a compound complex sentence. As the name suggests, this kind of sentence combines, যেহেতু নাম দেখে বোঝা যাচ্ছে এই ধরনের বাক্য কম্বাইন্স করে মানে সংযুক্ত করে ফিচার্স অফ কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সেস, অর্থাৎ দুই প্রকার বাক্যের বৈশিষ্ট্যকে কি করছে, ব্লেন্ড করছে, কম্বাইন্স করছে। এক্সাম্পল দেখি আমরা। When my teacher scolded me, I failed and I left the hall exam hall. দেখেন, when my teacher scolded me, এই যে কনজাংশন when, কোঅর্ডিনেট, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। মাই টিচার স্কল্ডেড মি, এটা একটা কি সাবঅর্ডিনেট ক্লজ। দেখেন, আই ফেল্ট স্যাড, এই দেখেন এইটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। এন্ড আই লেভ দ্য এক্সাম হল, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে। আবার দেখেন, আপনি যদি বলেন যে এইটা একটা কোঅর্ডিনেটিং ক্লজ, এই একটা কোঅর্ডিনেটিং ক্লজ, ঠিক আছে, তাও হবে। ঠিক আছে। এখন মূল ব্যাপার হচ্ছে এখানে দেখেন কি করছে, এই যে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের মিশ্রণ ঘটে গেছে। ঠিক আছে। দেখেন দুইটা কনজাংশন ব্যবহার করা হয়েছে। এইরকম যদি আপনি ইজিলি বুঝে যান, ক্লজকে দুইটা কনজাংশন দ্বারা যোগ করা হচ্ছে, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, তখন বুঝে যাবেন এটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। থ্যাংক ইউ এভরিওয়ান, এটাই ছিল আমাদের আজকের আলোচনা। এবার আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাব এবং বিফোর গোয়িং টু প্র্যাকটিস, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে সেটা একটু বুঝিয়ে দেব। বুঝিয়ে দেওয়ার পরে আমরা সরাসরি এখন প্র্যাকটিসে চলে যাব। আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে কিনা কাইন্ডলি জানান। যদি না থাকে তাও জানান যে আমাদের কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা প্র্যাকটিসে চলে যেতে পারি। প্র্যাকটিসে গেলে দেখবেন বিষয়গুলো আরো ক্লিয়ার, এবং আমরা ক্লাসেই সব পড়া কমপ্লিট করে ফেলবো, এটা আমি আগে বলেছি এবং সেটা করিয়েও দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, মেবি কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমরা কি করছি, আমরা আমাদের এমসিকিউ প্র্যাকটিসে চলে যাচ্ছি। আচ্ছা, ওকে। রায়হান স্যারের একটা সম্ভবত কোয়েশ্চেন আছে। স্যার আপনি আনমিউট করে প্রশ্নটা বলেন স্যার। রায়হান স্যার, আপনি আনমিউট হন, আনমিউট হয়ে কোয়েশ্চেনটা বলেন। আচ্ছা, আপনি এখন ট্রাই করেন তো স্যার, আমি আনমিউট করেছিলাম তখন অপশনে জি কাজ স্যার। করে জি আমি। স্যার, আসসালামু আলাইকুম স্যার, ও, এবার পেরেছি। আচ্ছা স্যার আচ্ছা। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার দুইটা কোয়েরি, সরি ফর, আমি স্যার লাস্ট ক্লাসটা প্রথমত অ্যাটেন্ড করতে পারি নাই, এক্সামও দিতে পারি না, পারিবারিক ইয়া ছিল। আচ্ছা তো আচ্ছা, এই আপনি থেকে আমি কতবার রেকর্ডেড। আপনি আপনি কি প্রথম দুটো ক্লাস করেছেন? জি। জি। হ্যালো, শুনতে জি পাচ্ছেন স্যার। ম্যাডাম? জি 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 করেছি। আপনি কি এই লেকচার ওয়ানের বা এক এবং দুই করেছেন ক্লাস? জি। গত ক্লাসটা করি নাই আমি। আচ্ছা আচ্ছা, তাহলে বলেন কি। ওইটা কি আমি রেকর্ডেড ক্লাসটা পাবো? জি জি, রেকর্ডের গ্রুপেই আছে ম্যাডাম, ওটা গ্রুপেই আছে। ওটা আচ্ছা। দেখেন গ্রুপেই আছে, এবং ওটা আমাদের যে পিন পোস্ট, তো পিন জি পোস্টের পরেই আছে। আর ওই পিন পোস্টে ওটা আজকে রাতে পেয়ে যাবেন, আর এমনি গ্রুপে আছে, আপনি গ্রুপ থেকে ক্লাসটা করে নিলেই হবে। আর এরপরে আচ্ছা। ওই সেই বোর্ডেই পেয়ে যাবেন, ঠিক আছে, যেভাবে সাজানো আছে বোর্ডে লিংক জি। পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আজকে কোয়েশ্চেন। হ্যাঁ আরেকটা বলেন। কোয়েশ্চেন হচ্ছে, আহ এই পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে? আচ্ছা, আমি আপনাদেরকে বলি যারা আমার সাথে যুক্ত আছেন,
আমি কিন্তু আপনাদেরকে অনেক তথ্য আগে থেকেই দেই, কিন্তু এই তথ্যটা আপনাদেরকে আমি দেব না। আমি কিছুটা জানি কিন্তু আপনাদেরকে আমি দেব না। আমার না স্যার, এটা হচ্ছে আমার প্রিপারেশনের না একটা না ইয়ার না জন্য না শোন না, আমি যেটা বলি, আমি যেভাবে পড়াবো গতিটা ধরে রাখলেই বুঝে যাবেন। আমি যে গতিটা দিব সেইটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, আপনি বুঝে যাবেন যে আমি আমার টার্গেট নিয়ে আমি এগোচ্ছি, ঠিক আছে? আমি যেহেতু মনে করেন এটা একটা ভাইটাল ইস্যু, যে আপনার এইটা যদি আমি বলি এটা একটা সমস্যা আছে, ঠিক আছে, বলা যাবে না। তবে এটা বলছি, আমার কোর্স আগামীকাল থেকে ঘোড়ার গতিতে চলবে, মানে এমনিতে ঘোড়ার গতিতে চলছে, আরো ঘোড়ার গতিতে, অর্থাৎ 11 তারিখ থেকে যে শিডিউলটা পাবেন সেটা ঘোড়ার গতিতে চলবে। এখন যা বুঝার আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? আমার কোর্স 11 তারিখ থেকে ঘোড়ার গতিতে চলবে, এমনিতেই ঘোড়ার গতিতে চলছে। ঘোড়ার গতি বলতে আপনাদের পরীক্ষার সিলেবাস অনেক বেড়ে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং আপনারা যারা আমার সাথে আছেন, আপনাদের কোনো টেনশন নাই, আপনারা সময়ের আগে প্রস্তুত হয়ে যাবেন। খালি আমি যেভাবে দেই খালি কমপ্লিট করবেন। ওকে স্যার। আনুমানিকটা বলা যাবে না স্যার? না না, কিছুই বলবো না। আচ্ছা, ওকে। আমরা কিন্তু এখন দেখেন আমাদের আমরা যে লেকচার শিটটা করেছি তার এখন আমরা কোথায় কাজ কাজ করছি, আমরা এখন এমসিকিউ সলিউশনে চলে এসেছি। এবং আমরা এমসিকিউ সলিউশন কিন্তু এর আগে যেটুকু করেছিলাম সেটা করা হয়ে গেছিল, অর্থাৎ এই যে সেন্টেন্স সম্পর্কে আমরা এখন বাকি প্র্যাকটিসটুকু দেখে নেব। অর্থাৎ আমাদের হয়েছিল কোন পর্যন্ত, আমরা সেন্টেন্স পর্যন্ত আসছিলাম না, আমরা এই যে সাবজেক্ট প্রেডিকেট পর্যন্ত যে প্র্যাকটিস গুলো ছিল আমাদের, আমরা সেটা প্র্যাকটিস করেছিলাম। আমরা এখন এখান থেকে করব। আমরা এখন এই যে সেন্টেন্স কত প্রকার, কি কি, অর্থাৎ আমরা এখন আমাদের লেকচার ওয়ানের যে সেন্টেন্সের যে বিভিন্ন প্রকারভেদ আছে সেটা প্র্যাকটিস আমরা এখন করব। এবং আমাদের বিভিন্ন পরীক্ষায় সেন্টেন্স থেকে কিভাবে প্রশ্ন আসে সেগুলো আমরা এখন প্র্যাকটিসের মাধ্যমে কভার করে ফেলবো। এবং সবকিছু আমরা যেভাবে শিখলাম তার তা যেন আমাদের মনে থাকে, সেটা আমরা যেন স্থায়ী হয়, সেটা আমরা দেখবো এখন। আমরা দেখি এখন এমসিকিউ সলিউশন কি, 1 নাম্বার দেখেন যে হাউ মেনি কাইন্ড। আচ্ছা, আপনাদেরকে আমি একটু আনমিউট করে দিই, ঠিক আছে? আনমিউট না করলেও হবে। যদি আমি আপনাদেরকে অপশন দিয়ে রাখছি, যদি কারো কোনো কোয়েশ্চেন করার দরকার হয় তাহলে আপনারা আনমিউট করে কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? আর আমরা দ্রুতই পড়ে নিব, যদি আনমিউট করে কথা বলবেন যদি কারো ইচ্ছা হয়, ঠিক আছে? আমি অপশন দিয়ে রাখছি। আর এমনি মিউটেড থাকবেন, না হলে শব্দ হবে। ওকে, তাহলে আমরা এখন সেন্টেন্সের এমসিকিউ সলিউশন করব। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে যে হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্সেস আর ইন ইংলিশ গ্রামার। ইন ইংলিশ গ্রামার বলছে ইংলিশ গ্রামারে কত ধরনের বাক্য আছে। আমরা দেখেন একটু আগে শিখলাম যে অর্থানুযায়ী বাক্য 5 প্রকার এবং গঠন অনুযায়ী 3 প্রকার। তাহলে এখানে কিন্তু বলে নাই অর্থানুযায়ী নাকি গঠন অনুযায়ী। তাহলে আপনার দেখেন অপশানে হয় 3 প্রকার থাকবে না 5 প্রকার থাকবে, যেহেতু বলে নাই। দেখেন কোথাও 3 প্রকার নাই, তাহলে আপনি কি করবেন? 5 প্রকার, অর্থাৎ আপনাকে চাচ্ছে অর্থ অনুযায়ী। এবার দেখেন কোয়েশ্চেন নাম্বার 1, দেখেন অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স মিন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বোঝায় কি? দেখেন আ সিম্পল স্টেটমেন্ট, আ সিম্পল স্টেটমেন্ট আমরা শিখেছিলাম কি যে কোনো বিবৃতি প্রকাশ করা, কোনো কিছু বর্ণনা করা, এইটা বলতে কি বোঝায়? সিম্পল সেন্টেন্স। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ওই যে টেবিলের চার্ট ছবি দিয়েও দেখেছি যে কোনো কিছু ব্যক্ত করা। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের আর একটা নাম কি পড়েছি? স্টেটমেন্ট। সুতরাং সিম্পল স্টেটমেন্ট, স্বাভাবিক একটা স্টেটমেন্ট, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখেন এখানে নেগেটিভ ফর্ম বলছে, নেগেটিভ ফর্ম হবে না, কারণ কি অ্যাসার্টিভ সেন্টেন্সের 2টা ফর্ম আছে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। কোয়েশ্চেন নাম্বার 2 দেখেন দ্য বয় হ্যাজ আ বুক, ছেলেটির একটি বই আছে, ইট ইজ অ্যান ড্যাশ, ইট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ কি এইটা একটা
বর্ণনা, এটা কি একটা বর্ণনা, এটা একটা স্টেটমেন্ট। দ্য বয় হ্যাজ আ বুক। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3, দ্য উইন্ড ইজ আনফেভারেবল। দেখেন একই কথা, এই দেখেন সাবজেক্ট ভার্ব, আমরা এর আগে কি শিখেছি? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, এবং বাক্যের শেষে কি থাকবে? ফুল স্টপ। তাহলে এটা কি? সিম্পল সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। একদিকে সিম্পল গঠন অনুযায়ী, আবার অর্থ অনুযায়ী অ্যাসার্টিভ। আপনারা বলছে হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস, এখানে আপনার কিন্তু সিম্পল সেন্টেন্সও থাকতে পারে, তখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ব্যাপার, আবার অর্থ অনুযায়ী থাকতে পারে, তাই এখানে অর্থ অনুযায়ী কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা দেখি, দেখেন কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, নিচের কোন বাক্যটি সঠিক? দেখেন, সরি, কারেক্ট স্টেটমেন্ট, দেখেন কারেক্ট স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, স্টেটমেন্ট মানে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দেখেন, এই যে ডু দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হলে এটা ইম্পারেটিভ। দেখেন, এইবার দেখেন এই বাক্যটা একটা কি কি সেন্টেন্স? পাস্ট ইজ ওয়েন্ট। দেখেন বাক্যটা ভুল আছে, ইজের পর ওয়েন্ট দিয়ে বাক্যটা একটা রং সেন্টেন্স। ডাজ আই আই টেল ইউ, দেখেন এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এটা কি? ম্যান ইজ মর্টাল। এরপর দেখেন কোয়েশ্চেন নাম্বার 5, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, বাক্যটা আপনি আইডেন্টিফাই করুন, দ্যাটস রিয়েলি স্টানিং। দেখেন সাবজেক্ট এবং তারপরে কি আছে? প্রেডিকেট। প্রেডিকেটে কি আছে? এটা একটা ভার্ব, অ্যাডভার্ব এবং এডজেক্টিভ, মানে এটা একটা কমপ্লিমেন্ট, বা আমরা বলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, যেটা আমরা বলি বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা, এবং শেষে কি? ফুল স্টপ। তাহলে এটা একটা কি বলাচ্ছে? একটা স্টেটমেন্ট প্রকাশ করছে, assertive। একটা বক্তব্য প্রকাশ করছে, তাই এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাদের কিন্তু মনে হয়েছে যে ক্লাস লেকচার 1 এ কি পড়তেছি ছোটবেলার পর, এখান থেকে প্রশ্ন আসে। দেখেন এখান থেকে সব পরীক্ষায় প্রশ্ন আসে। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট, এটা কোনটা? আমরা আই উইশ ইউ সাকসেস ইন লাইফ, আমি কামনা করি তুমি সফল হও। দেখেন এই যে বাক্যের শেষে কি আছে? এই যে ফুল স্টপ আছে, সুতরাং এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স নয়। আই এখানে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, সুতরাং এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা দেখি, দেখেন হুইচ ওয়ান ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, নিচের কোন বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স? দেখেন জিজ্ঞাসা চিহ্ন কোথায় আছে? এই একটা আছে, তাহলে আমাদের অন্যগুলো দেখারই দরকার নাই। এবার কি আছে? ডাজ হি রিড এ বুক। দেখেন এটা একটা কি, এটা কি? অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার দেখেন ডোন্ট ইউ টার্ন আপ ইন দ্য মিটিং, এবার এগেইন, দেখেন এইটা একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, যাই হোক ইন্টারোগেটিভ। দেখেন বাক্যের শেষে কি আছে? জিজ্ঞাসা চিহ্ন আছে। হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট? ইন্টারোগেটিভ। এবার দেখেন নাম্বার 3, হি কেম হোম ইয়েস্টারডে। দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে দেখেন এর প্রশ্নবোধক চেয়েছে, অর্থাৎ প্রশ্নটা কি? সে গতকালকে এসেছিল, তাহলে কি বলবেন? ডিডি কাম কাম হোম ইয়েস্টারডে, সে কি গতকালকে এসেছিল? সে এসেছিল, সে কি গতকালকে এসেছিল? ডিডি কাম হোম ইয়েস্টারডে। কোয়েশ্চেন নাম্বার 4 দেখেন, সে কি গতকাল বাড়ি এসেছে? সে কি গতকাল বাড়ি এসেছে? ডিড হি কাম হোম ইয়েস্টারডে, ডিড হি কাম হোম ইয়েস্টারডে, তাহলে দেখেন এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 5, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখেন সবকটা চিহ্ন দিয়ে দিয়েছে, শুধু চিহ্ন দিলে তো হবে না, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হতে হবে? ডাজ হতে হবে। দেখেন এখানে এখানে ডাজ নাই, এখানে ডাজ নাই, বাদ। আচ্ছা, এখানে ডাজ আছে কিন্তু এখানে দিয়েছে কি? হ্যাজ। ডাজের পরে হ্যাজ হয় না, হ্যাভ হয়। তাহলে ডাজ ই হ্যাভ আ হাউস, তার কি বাড়ি আছে? দেখেন সবই কিন্তু পিএসসি কোশ্চেন, দেখছেন এইসব ইজি কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আসে। দেখেন কোশ্চেন নাম্বার 6, হুইচ ওয়ান ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, নিচের কোন বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স? দেখেন হি রিডস এ বুক, ডাজ হি রিড এ বুক, এই একই কথা উপরে যে সিস্টেমে পড়লাম সেটা, ডাজ হি রিড আ বুক। চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স। হাউ ওল্ড ইজ দ্য আনিস। দেখেন এই যে হাউ ওল্ড, আমরা যেহেতু আমাদের ছেলেমেয়েদেরকে স্কুলে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা কি করি? ডাব্লিউএইচ কোশ্চেন পড়াই, সুতরাং ইজিলি বুঝতে পারছি হাউ ওল্ড অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 8, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট সেন্টেন্স? দেখেন স্ট্রাকচার, হাউ ওল্ড আর ইউ, দেখেন এইটা যেরকম এটাও সেরকম, বুঝতে পারছেন? দেখেন দেখেন অক্সিলারি ভার্ব আগে নাই, তার বয়স কত? কোয়েশ্চেন নাম্বার 9 আমরা দেখি, দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং অপশনস, নিচের অপশন গুলো থেকে কারেক্ট সেন্টেন্স কোনটি? দেখেন
হাউ এর পর অক্সিলারি ভার্ব এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে। এবার খেয়াল করেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আপনাকে ডাজ নিতে হবে, ডু নিলে হবে না। তাহলে এইটা ক্রস, এইটা ক্রস, এইখানে ডাজ আছে, ডাজের পরে কি করছে, ভার্ব নাই, সুতরাং ভার্ব না থাকলে এটা ক্রস। তাহলে কোথায়, হাউ ডাজ দ্য সার্ভেন্ট টু দ্য ওয়ার্ক, সার্ভেন্ট কিভাবে কাজটি করেছিল, তাহলে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 10, ড্যাশ এক্সারসাইজ, এটা আমাদের সহকারী থানা উপজেলা শিক্ষা অফিসার পরীক্ষা 2015 সালে এসেছিল। তাহলে দেখেন ড্যাশ এক্সারসাইজ, তাহলে এর সঙ্গে আমরা ড্যাশে কি বসবে, হাউ অফেন, বুঝলাম হাউ অফেন। তখন আপনি হাউ অফেন দেবেন, অক্সিলারি ভার্বটাকে আপনার আগে লাগবে, কোথায় আছে আগে, অপশন সি তে দেখেন, হাউ অফেন ডু ইউ, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, তুমি কখন এক্সারসাইজ করো। কোয়েশ্চেন নাম্বার 11 দেখেন, হাউ ডাস নাও, বেটার দ্যান বিফোর, দেখেন একই অবস্থা, হাউ আর ইউ ফিলিং, তোমার কেমন লাগছে, বেটার দ্যান বিফোর, আগের থেকে ভালো। কোয়েশ্চেন নাম্বার 12, হুইচ ইজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, কোনটা ইনকারেক্ট, দেখেন তিনটা কারেক্ট আছে, একটা ইনকারেক্ট। আই ফিল আনওয়েল, দেখেন এই ফিলের পরে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আই হ্যাভ আ হেডেক, আমার মানে মাথা ব্যথা, ঠিক আছে। আই উইশ আই কুড ফ্লাই, উইশের পরে কুড বসে, মাইট বসতেও পারে, তবে কুডটা বেশি ভালো। এবার দেখেন এইখানে ইন্টিগ্রেটিভ বাক্য, কিন্তু অক্সিলারি ভার্বটা হাবের পরে নাই। যখন when a sentence will be in interrogative form, so in that case auxiliary verb will be in the beginning of the subject, মানে বলা যাচ্ছে যে বিফোর দ্য সাবজেক্ট উইল সিট বিফোর দ্য সাবজেক্ট, অক্সিলারি ভার্ব কোথায় বসবে, সাবজেক্টের পূর্বে বসবে। এখানে দেখেন অক্সিলারি ভার্বই নাই, সাবজেক্টের পূর্বে তো কোনো কথাই নাই, সুতরাং এই বাক্যটি রং সেন্টেন্স, অর্থাৎ টিক মারতে হবে এখানে। এবার দেখেন কোয়েশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট, হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর রিলেটিভস, হাউ মেনি হোমওয়ার্কস। আচ্ছা দেখেন একই অবস্থা, এই হাউ এর পরে ডু অক্সিলারি ভার্ব, হাউ অফেন এর পরে ডু, তাহলে অপশন এ ইজ ইউর আনসার। কোয়েশ্চেন নাম্বার 14 দেখেন, উইল ইউ গো দেয়ার, আপনি কি সেখানে যাবেন, দিস সেন্টেন্স ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা ও কারা তত্ত্বাবধায়ক 206, কত জায়গায় প্রশ্নটি এসেছে। কোয়েশ্চেন নাম্বার 15, চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ, কোনটা কারেক্ট ইন্টারোগেটিভ, অক্সিলারি ভার্ব খুঁজবো, অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, মেইন ভার্বও আছে, তাহলে অপশন এ। তাহলে উইল ইউ গো টু দ্য পার্ক, তুমি কি পার্কে যাবে। কোয়েশ্চেন নাম্বার 16, চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ, চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ, হুইচ বুক আর ইউ রিডিং, দেখেন হুইচ বুক, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব। আমি আপনাদেরকে একটু দ্রুত পড়াচ্ছি, এর কারণ হচ্ছে অনেক, আমরা অনেক সমাধান করব। প্রথম কথা হচ্ছে এইটা, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদেরকে আমি যা পড়াচ্ছি তা 3 দিন ধরে আমি পড়িয়েছি, শীট থেকে সব বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন, পারবেন। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে করবেন, সেটাকে সমাধান দেওয়া হবে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 17, ঢাকা ইজ ফেমাস ফর মস্ক, ঢাকা মসজিদের জন্য বিখ্যাত, এটা আর কি ডাবলিউএইচ করছেন কি হবে। তা দেখেন আমি যদি বলি যে এখানে বিখ্যাত এটুকু বাদ দেবেন, তাহলে ঢাকা কেন বিখ্যাত, তাহলে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। এই ধরনের কোশ্চেন কি হয়, এই যে ফর আছে না, এই ফরটা শেষে বসে, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। অথবা এখানে হোয়াই দিয়ে প্রশ্ন করা যায়, হোয়াই ইজ ঢাকা ফেমাস, হোয়াই ইজ ঢাকা ফেমাস, হোয়াই দিয়েও প্রশ্ন করা যায়, ডাব্লিউএস কোয়েশ্চেন করা যায়। আর হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, ঢাকা কি জন্য বিখ্যাত, এই ক্ষেত্রে কি হোয়াট দিয়ে করলে এই ফর কনজাংক্ট প্রিপজিশনটি বাক্যের শেষে বসে। কোয়েশ্চেন নাম্বার 18, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডাব্লিউএস কোয়েশ্চেন, রবীন্দ্রনাথ রোড দ্য নোবেল গোরা, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা লিখেছিলেন, ডাব্লিউএস কোয়েশ্চেন কি হবে, হুরোড গোরা, অর্থাৎ রবীন্দ্রনাথের বদলে যদি আপনি সাবজেক্ট চেঞ্জ করেন, কে গোরা লিখেছিল, হুরোড গোরা, অপশন বি ইজ ইউর আনসার। কোয়েশ্চেন নাম্বার 19 দেখেন, চুজ দ্য কারেক্ট অপশন, চুজ দ্য কারেক্ট অপশন, হোয়াট মিনস দিস ওয়ার্ড, হোয়াট ডাজ মিন দিস ওয়ার্ড, হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন, হোয়াট ইজ দিস ওয়ার্ড মিন। দেখেন ইন্টিগ্রেটিভ বাক্য, তাহলে এটা প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে ডু ডাজ আসবে, তাহলে হোয়াট ডাজ, দেখেন এই যে ডাজ, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর বাকি স্ট্রাকচার গুলো দেখেন রং আছে, ইজের পরে মিন হয় না, ডাজের পরে দেখেন সরাসরি মেইন ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসছে, এখানে কি করছে, অক্সিলারি ভার্বই নাই, তাহলে অপশন সি ইজ ইউর আনসার। কোয়েশ্চেন নাম্বার 20 দেখেন, হোয়াট ড্যাশ সারা লিভ, সারা কোথায় বসবাস করে, দেখেন অক্সিলারি ভার্বটা লাগবে, প্রেজেন্ট টেন্স, তাহলে কি হোয়াট ড্যাশ সারা লিভ,
অপশন ডি ইজ ইউর আনসার। কোয়েশ্চেন নাম্বার 21, which of the following is the correct interrogative sentence? কোনটা কারেক্ট ইন্টিগ্রেটিভ? দেখেন, where do you come from, where w is word, auxiliary verb, subject, main verb, তাহলে এটা হচ্ছে আপনার কারেক্ট আনসার অপশন সি। 22 নাম্বার দেখি 22, which sentence is correct? কোনটা কারেক্ট? দেখেন, where, এটা ডিড, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে where did it happen, সাবজেক্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স স্ট্রাকচার, w is word, auxiliary verb, subject, main। কোয়েশ্চেন নাম্বার 23, রাইট ডাউন দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট সেন্টেন্স লেখেন। তাহলে কি হোয়াট টাইম, এই যে ডাব্লিউ ইজ ওয়ার্ড, ডিড, অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, গো মেইন ভার্ব, তাহলে হোয়াট টাইম ডিড ইউ গো টু বেড লাস্ট নাইট, গত রাতে কখন ঘুমাতে গিয়েছিলে। কোয়েশ্চেন নাম্বার 24, হোয়াট ড্যাশ লাস্ট নাইট, বি হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট, গত রাতে তুমি কি করেছিলে। এই দেখেন ডাব্লিউ স্কোর ওয়ার্ড, তারপরে কি হলো অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। 29, when dash to her, when did you talk to her, তুমি তখন তার সাথে কথা, কখন তার সাথে কথা বলেছিলে, তাহলে কি হলো ডাব্লিউএস ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। এবার দেখেন 26 এ কি আছে, why dash use this medieval Bengali legend in the poem, দেখেন এই যে কি আছে ডাব্লিউএস ওয়ার্ড, তাহলে কি লাগবে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট লাগবে, অক্সিলারি ভার্ব কোথায়, এই যে ডাস, এই যে দা পোয়েট সাবজেক্ট, এই যে মেইন ভার্ব, তাহলে why does the poet use the medieval Bengali legend in the poem, তিনি কেন মধ্যযুগীয় বিভিন্ন কাব্য, মানে বলা যাচ্ছে লিজেন্ড, মিডিভিয়াল লিজেন্ড বলতে বোঝাচ্ছে বেঙ্গলি লিজেন্ড মানে পৌরাণিক গল্প তিনি কেন ব্যবহার করেছিলেন। যেমন আমরা বসতে পারি যে কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, এনারা অনেক লিজেন্ড, বেঙ্গলি লিজেন্ড ব্যবহার করেছেন এনাদের লেখায়। 27, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটি কারেক্ট সেন্টেন্স দেখি আমরা। হোয়াই, হ্যাভ, অক্সিলারি আছে, ইউ সাবজেক্ট আছে, ডান মেইন ভার্ব আছে, সো অপশন এ ইজ ইউর আনসার। এখন আমরা দেখবো যে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে প্র্যাকটিস। A sentence that expresses command, forbids, request and advice is called an imperative sentence. আপনারা বারবার বলেছি আমার কেন শীট ইংরেজিতে লেখা, বুঝতে পেরেছেন যে এই ধরনের প্রশ্নগুলো আপনার ইংরেজিতেই আসে। সংজ্ঞা চাচ্ছে এই যোগ্য বাক্যকে কি বাক্য বলা হয়, an imperative sentence। অপশন 2, attend the class is an example of the sentence imperative, কি ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে। দেখেন সব পিএসসি করছেন, সব পিএসসি করছেন, পিএসসি আমার পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে, অর্থাৎ আমাদের এটিও পরীক্ষায় এইসব প্রশ্নই আবার রিপিট করবে। কোয়েশ্চেন নাম্বার 3, বি জাস্ট এন্ড ফিয়ার নট, জাস্ট হও, নিরপেক্ষ হও, অনেস্ট হও, ফিয়ার নট, ভয় করো না, তাহলে ভার্ব দিয়ে বাক্য শুরু, তাহলে কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, উপদেশ, অ্যাডভাইস। কোয়েশ্চেন নাম্বার 4, which one of the following is an imperative sentence, নিচের কোনটি ইম্পারেটিভ, দেখেন একই অবস্থা, বি কোয়াইট এন্ড লিসেন টু মাই ওয়ার্ডস, দেখেন এইটা কিন্তু ইম্পারেটিভ না, এটা ইন্টারোগেটিভ। এটা দেখেন, এটা কি, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, এক্সক্লামেটরি। আই গো টু স্কুল ইয়েস্টারডে, এমনি বাক্যটা ভুল আছে, ওয়েন্ট নাই, পাস্ট টেন্স হবে, ওয়েন্ট থাকলেও কি হতো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতো। তাহলে ইউর আনসার উইল বি অপশন এ, বি কোয়াইট এন্ড লিসেন টু মাই ওয়ার্ডস। কোয়েশ্চেন নাম্বার 5 দেখেন, প্লিজ ব্রিং মি এ কাপ অফ টি, দয়া করে আমাকে এক কাপ চা দিন, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস, এটা কোন ধরনের বাক্য, তাহলে এটা কি ইম্পারেটিভ, দয়া করে এক কাপ চা দিন, অনুরোধ। এবার দেখেন কোয়েশ্চেন 6, চুজ দ্য কারেক্ট ওয়ান ফ্রম দ্য ফোর অল্টারনেটিভস, চারটা অল্টারনেটিভ থেকে কোনটা কারেক্ট সেন্টেন্স দেখুন। দেখুন তাহলে কাম অ্যান্ড বি মাই গেস্ট, আসুন এবং আমার আতিথেয়তা গ্রহণ করুন, ঠিক আছে। তাহলে দেখেন ভার্ব দিয়ে শুরু, ওকে, ইনভাইটেশন, প্রপোজাল, দিস ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ সেন্টেন্স ইজ অ্যান ইম্পারেটিভ মোড, কোনটা ইম্পারেটিভ মুডে আছে, দেখেন আই মাস্ট গো, কাম হোয়াট মে, দেখেন আমি অবশ্যই যাব, কি ঘটবে ঘটুক না, ব্যাপার নয়। দেখেন এই বাক্য কিন্তু অত ইজি বাক্য না। আবার দেখে নেন, হি ডাজ নট স্মোক, অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্য আর্থ ইজ রাউন্ড, অ্যাসার্টিভ সেন্টেন্স, মে কাম ইন স্যার, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, এটা কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর আই মাস্ট গো, কাম হোয়াট মে, বলছে আমি অবশ্যই যাব, কাম হোয়াট মে, মানে যাই ঘটুক না কেন আমি যাব, যাই আসুক, যাই আসে, মানে যাই আসে যাই যাই হোক আমি যাব, ব্যাপারটা হলো এরকম। সুতরাং এটা হচ্ছে কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা এইখানে আর একটা প্রবলেম আছে এই অপশনে, আর একটা প্রবলেম আপনাদের বলি, সেটা হচ্ছে
এটা হচ্ছে অপশন এই ডিটা, এই ডি নাম্বারও কিন্তু আনসার হয়, ডি নাম্বারও এক হিসাবে আনসার হয়। কারণ এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স হইলেও এইটা হচ্ছে মিনিং অনুযায়ী ইম্পারেটিভের মধ্যেও পড়ে, ঠিক আছে। এটা একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, হ্যাঁ, ডাবল আনসার এটাও আনসার হয়। কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ ইজ দা এক্সাম্পল অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, নিচের কোনটি এক্সাম্পল অফ ইম্পারেটিভ সেন্টেন্স, কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখেন এই যে ভার্ব ডু ইট অ্যাট ওয়ান্স, ডু ইট অ্যাট ওয়ান্স, দেখেন এই যে যে ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, সুতরাং এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, এখনই করো, আদেশ। 9, হুইচ ওয়ান ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, নিচের কোনটি ইম্পারেটিভ, গো হোম, আদেশ। কোয়েশ্চেন নাম্বার 10 দেখেন লেট হিম টু ডু দ্য ওয়ার্ক, দেখেন লেট দিয়ে বাক্য শুরু হলে বুঝে যাবেন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাকে কি যেতে দাও, কাজটি করতে দাও, তাহলে এটা কি সেন্টেন্স, ইম্পারেটিভ। এবার দেখেন 11, the imperative sentence we shall go out, we shall go out is কে, let's go out, let us go out। তাহলে দেখেন এই যে এইটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই বাক্যটির ইম্পারেটিভ হচ্ছে let us। মনে রাখবেন যদি কোনো বাক্যে ফার্স্ট পারসন থাকে এবং সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে ওইটাকে কি করবেন, ইম্পারেটিভ করতে গেলে বাক্যের শুরুতে লেট বসে, আর মি থাকলে, আই থাকলে মি হয়, আর উই থাকলে আস হয়। এখানে উই আছে, তাই এখানে কি বসেছে, আস বসেছে। আর বাক্যের শুরুতে লেট বসেছে, তারপরে কি হলো, উই থাকলে আস হয়। অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলারি ভার্ব থাকলে সেটা বাদ যায়। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে কোনো সমস্যা নাই, ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে বাকিটুকু বসে যায়। লেট আস গো আউট, মানে গিভ মি, যদি বলে যে এরকম যে এরকম যে এরকম যে আই, উই উই শ্যাল গো আউট, তো আমি যদি বলি যে আই মে গো আউট, তখন এটাকে কি করতে হবে, লেট মি গো আউট। কোয়েশ্চেন নাম্বার 12, গো দেয়ার অ্যাট ওয়ান্স, ইম্পারেটিভ সেন্টেন্স, আপনারা বুঝতে পেরেছেন, অলরেডি পড়েছি। এবার দেখেন 13, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, গেট সাম কোল্ড ওয়াটার ফ্রম দ্য ফ্রিজ, দেখেন এই যে ভার্ব দ্বারা বাক্য শুরু হয়েছে, ভার্ব প্লাস এক্সটেনশন, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা এবার দেখেন আপনারা এগুলো পড়লেই বুঝতে পারবেন, এগুলো সব করে নিতে পারবেন, সব এখানে দেওয়া আছে, একই, সব ইম্পারেটিভ, সব ইম্পারেটিভ। এবার আমরা দেখি অপটেটিভের কিছু এক্সাম্পল দেখবো, অপটেটিভ সেন্টেন্স দেখেন, হুইচ ওয়ান ইজ অ্যান অবট্রাইটিভ সেন্টেন্স, নিচের কোন বাক্যটি অবট্রাইটিভ, আমরা কি শিখেছিলাম, মে দিয়ে বাক্য শুরু হবে, সাবজেক্ট ভার্ব। এবার দেখেন হুইচ ওয়ান ইজ অ্যান অবট্রাইটিভ সেন্টেন্স, নিচের কোনটি অবট্রাইটিভ সেন্টেন্স, দেখেন মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, মে সাবজেক্ট, তারপর প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, তারপর কি ফুল স্টপ। মে আল্লাহ গড অলমাইটি হেল্প ব্লেস ইউ, তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স, অপটেটিভ। লং লিভ, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, মনে রাখবেন অপটেটিভ সেন্টেন্স গুলো মে দিয়ে শুরু হয়, কিন্তু একটা স্ট্রাকচার আছে, এই লং লিভ, এখানে মে লাগে না, এটা হলো ডিফারেন্ট স্ট্রাকচার। লং লিভ পেলে বুঝে যাবেন এটা অপটেটিভ সেন্টেন্স, এটা ডিফারেন্ট স্ট্রাকচার যেখানে মে লাগে না। মে আল্লাহ প্রোটেক্ট বাংলাদেশ, আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুক, তাহলে কি অপটেটিভ। Question number 5. Which one is an optative sentence? May God spend up your recovery. Question number 6. Which one is an example of optative sentence? নিচের কোনটি optative sentence? May you live long. All I can say at the moment is long dash. এই যে সেই long এর structure. Long leaves the company. Sorry, long leave the company. এবার আমরা দেখবো এক্সক্লামেটরি সেন্টেন্সের এক্সাম্পল আর এমসিকিউ সলিউশনস। দেখেন কোন প্রকারের বাক্যের মধ্য দিয়ে প্রবল অনুভূতি প্রকাশিত হয়, আমরা বলছি অনুভূতি প্রকাশ পায় কোথায়, এক্সক্লামেটরি সেন্টেন্স। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স বিগিনস উইথ আ কমপ্লিমেন্ট, কোন ধরনের বাক্য কমপ্লিমেন্ট দিয়ে শুরু হয়, এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা একটু ডিফারেন্ট। এক্সক্লামেটরি সেন্টেন্স স্টার্টস উইথ কমপ্লিমেন্ট, অর্থাৎ ওর যে আমরা বলতে পারি কমপ্লিমেন্ট বা এক্সটেনশন, যাই বলি এক্সটেনশন দ্বারা, কমপ্লিমেন্ট দ্বারা শুরু হয়। 3, how fine the flower is, it is an exclamatory sentence. Oh that I could get this job, oh কিভাবে আমি চাকরিটা পেতে পারি, তাহলে কি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সক্লামেটরি সেন্টেন্স। এবারে কোয়েশ্চেন নাম্বার 5, ইফ আই নিউ দিস বিফোর, দেখেন ইফ দিয়ে যখন বাক্য শুরু হয় একটা ক্লজ থাকে, সেটা এক ক্লজ কয়টা, একটা, শেষে থাকে এই চিহ্ন, বুঝে যাবেন এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, বুঝবেন কি এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপরে দেখেন ফাইন্ড দ্য কারেক্ট এক্সক্লামেটরি সেন্টেন্স, হাউ কিউট হি ইজ, দেখেন এই যে এক্সটেনশন আগে বসছে, তারপরে সাবজেক্ট ভার্ব, এক্সক্লামেটরি সেন্টেন্স স্ট্রাকচার এরকম যে আপনার কি বসবে, এক্সটেনশন আগে, সাবজেক্ট ভার্ব, শেষে এই চিহ্ন।
এই যে নোট অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেটরি সাইন। 7, দ্য স্কাল্পচার ইজ ভেরি এনচ্যান্টিং। ওই স্কাল্পচারটি অর্থাৎ স্থাপত্যটি খুবই মন্ত্রমুগ্ধকর, ম্যাজিক্যাল, এক্সেলেন্ট, অ্যামাজিং। ঠিক আছে, অ্যামাজিং। তাহলে দেখেন, তাহলে আনসার কি? অপশন বি। কোনটি শুদ্ধ বাক্য? হোয়াট অ্যান আফুল ওয়েদার, এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার আমরা চলে যাচ্ছি, উই আর জাম্পিং টু দ্য সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আমরা শিখেছি, একটু আগে পড়েছি, গতকাল ক্লাসেও করেছি। এখন আমরা এমসিকিউ সলিউশন করতে যাচ্ছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ পরীক্ষা কিভাবে আসে সেগুলো প্র্যাকটিস আমরা করব। সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ ওয়ান ক্লজ, যা আপনাদেরকে পড়িয়েছি সেই জিনিস দেখেন পরীক্ষায় আসে কিনা। আর সিম্পল সেন্টেন্স হ্যাজ অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব, আপনাদেরকে যা আমি বারবার বুঝিয়ে বুঝিয়ে পড়িয়েছি তা দেখেন আসে কিনা। কোয়েশ্চেন নাম্বার 3, দিস ব্যাগ ইজ লার্জার দ্যান ইয়ার্স, এই ব্যাগটা আপনার থেকে বড়। তাহলে এটা কি সেন্টেন্স? দেখেন, একটা সাবজেক্ট একটা ভার্ব, অর্থাৎ একটা একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, মানে একটা ক্লজ। একটা ক্লজ থাকলে সেটা সিম্পল সেন্টেন্স। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ সিম্পল সেন্টেন্স, নিচের কোনটি সিম্পল? দেখেন, রিড অর রাইট, এটা দেখেন কম্পাউন্ড অর আছে। মাই ইয়ঙ্গার ব্রাদার অ্যান্ড, দেখেন এটা অ্যান্ড আছে। আই নো দা হাউস হোয়ার, দেখেন হোয়ার আছে, এই একটা ক্লজ, এই একটা ক্লজ, তাহলে এটা কমপ্লেক্স। তাহলে পাবেন কোথায়? আপনার চাইছে কি হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিম্পল সেন্টেন্স, কোনটা সিম্পল সেন্টেন্স? এই দেখেন, আই নো দ্যাট হি উইল কাম হিয়ার সুন, তাহলে দেখেন এই একটা ক্লজ, এই একটা ক্লজ, মাঝখানে দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে এইটাও তো দুটা ক্লজ, এটা কমপ্লেক্স, এইটাও কমপ্লেক্স, এইটা কম্পাউন্ড। আর এইটা আমরা কি বলছিলাম? এন্ড দেখে বলে দিছিলাম না যে এটা কম্পাউন্ড? কিন্তু দেখেন, এই তিনটা তো কনফার্ম হয়ে গেছে। এবার এই সেন্টেন্সটাকে আপনাকে ডিটেলস করতে হবে। এন্ড থাকলেই সেটা কম্পাউন্ড হবে না, বাট থাকলেই কম্পাউন্ড নাও হতে পারে, অর থাকলেই কম্পাউন্ড নাও হতে পারে। কেন হতে পারে? দেখেন, কাজটা কি? দুইটা ক্লজকে যখন যোগ করবে তখনই সে কম্পাউন্ড হবে। কিন্তু আমরা জানি এন্ড দ্বারা তো দুইটা নাউনকেও যোগ করা যায়, দুটো অ্যাডজেক্টিভকেও যোগ করা যায়। তাহলে তো যদি দুইটা ক্লজ যদি না হয়, তাহলে সে কম্পাউন্ড হওয়ার কোনো সুযোগ তার নাই। দেখেন, মাই ইয়ঙ্গার ব্রাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড, দেখেন একসাথে যোগ হয়েছে, এটা এই সম্পূর্ণ মিলে একটা সাবজেক্ট। আমার ছোট ভাই এবং তার বন্ধুরা প্লে ফুটবল ইন দ্য ন্যাশনাল টিম, তাহলে এইটা হলো সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। তাহলে এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমরা আজকে পড়লাম একটা বাক্য দেখতে বড় হইলেই যে সিম্পল হবে, বিষয়টা কিন্তু তা নয়। একটা বাক্য যদি সাইজে বড় হয় তাহলেই কিন্তু সে সিম্পল হতে নাও হতে, কমপ্লেক্স কম্পাউন্ড নাও হতে পারে, সে সিম্পল হতে পারে। কিন্তু কন্ডিশন কি? সিম্পল হতে গেলে একটা ক্লজ, কমপ্লেক্স হতে গেলে দুইটা ক্লজ থাকা লাগবে, কম্পাউন্ড হতে গেলেও দুইটা ক্লজ থাকা লাগবে। Question number 5. After knowing the harmful effect of CO2, its emission was minimized by growing awareness in the international community. Is an example of that sentence. দেখেন, আফটার নোয়িং দ্য হার্মফুল ইফেক্ট অফ, কত বড় বাক্য, দেখে মনে হবে কি না কি। আফটার নোয়িং দ্য হার্মফুল ইফেক্ট, এর মধ্যে কোনো কি নাই, ফাইনাইট ভার্ব নাই, সাবজেক্ট নাই। দেখেন, প্রিপজিশনে পরে ভার্ব, ভার্বের সাথে আইএনজি বসেছে, তার মানে কি? ভার্বের সাথে আইএনজি বসেছে, এর অর্থ হলো, এর অর্থ কি? এইটা এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, তাই এটা একটা ফ্রেজ। ইটস এমিশন, এটা হলো সাবজেক্ট, এই হলো ফাইনাইট ভার্ব। সুতরাং একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলে বাক্যটি হয় সিম্পল সেন্টেন্স। দেখেন, এত বড় বাক্য দেখে মনে হবে সিম্পল তো না, অন্য যাই হোক, তার আসলে আনসার কি? সিম্পল। এবার দেখেন কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ ইজ দ্য কারেক্ট সিম্পল সেন্টেন্স, নিচের কোনটি কারেক্ট সিম্পল সেন্টেন্স? দেখেন, অন্যগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন, অন্যগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন, অন্যগুলা দেখলে। আমি একটা জিনিস বুঝি না, মানুষ ক্লাস নেওয়ার সময় কেন ফোন দেবে আমাকে? আমি কেটে দিচ্ছি, তারপরেও ফোন দেবে, বোঝাতে পারি না। তা যাদেরই যখন ফোন দেওয়ার কোনো প্রয়োজন হবে, আপনারা মনে করেন যখন ক্লাস শিডিউল থাকবে, ক্লাসে আপনারা কেউ ক্লাস টাইমে কেউ ফোন দেবেন না প্লিজ। আচ্ছা, তারপর আমরা দেখছিলাম, তাহলে এটা এটা গেল, বুঝতে পারছি যে এখানে একটা ক্লজ আছে, তাই এটা সিম্পল সেন্টেন্স। 6 নাম্বার দেখেন, হুইচ সেন্টেন্স কারেক্ট সিম্পল, নিচের কোনটি কারেক্ট সিম্পল? দেখেন,
দ্য সান রোজ, সাবজেক্ট রোজ একটা ফাইনাইট ভার্ব। দ্য ফগ, সাবজেক্ট ডিসপার্স একটা ফাইনাইট ভার্ব, এন্ড দ্বারা যোগ হয়েছে মানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। দ্য ফগ বিং, দেখেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তার মানে এই বাক্যটি কি, এই ভার্বটি বিং দেওয়া আছে, এর অর্থ এইটা ফাইনাইট ভার্ব নয়, এইটা ফাইনাইট ভার্ব নয়, এটা নন ফাইনাইট ভার্ব। হোয়েন দ্য সান রোজ, এই একটা ক্লজ, এই যে দ্য সান রোজ এটা একটা ফাইনাইট ভার্ব, দ্য সান একটা সাবজেক্ট, দ্য ফগ সাবজেক্ট, ডিসপার্স ফাইনাইট ভার্ব। তাহলে এই একটা ক্লজ, এই একটা ক্লজ যোগ হয়েছে হোয়েন দিয়ে, তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা গেল কম্পাউন্ড। তাহলে দ্য ফগ বিং ডিসপার্স, এইটা একটা ফ্রেজ, এইটা একটা ক্লজ, তাহলে এইটা বি, এটা একটা সিম্পল সেন্টেন্স। আর ডি নাম্বার দেখি, দ্য সান হ্যাভিং রাইজেন, হ্যাভিং আইএনজি যোগ হয়েছে, সুতরাং এটা নন ফাইনাইট ভার্ব। দ্য ফগ ডিসপার্স, এই যে এইটা কি সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, তাহলে এইটা হলো ফ্রেজ আর এটা হলো ক্লজ। তাহলে এই 6 নাম্বার বাক্যে বিও আনসার, ডিও আনসার, এখানে আনসার হচ্ছে দুইটা, এইটাও সিম্পল সেন্টেন্স, এইটাও সিম্পল সেন্টেন্স। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে অপশন দুইটা, এই বি এর ডি এর সাথে বিটাও সবাই একটু লিখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এবার 7, বিকজ অফ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, দেখেন আবার একই কথা, বিং অফ ইলনেস এটা একটা ফ্রেজ, দেয়ার ইজ নো ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে ক্লজ, তাহলে যখন এখানে একটা ক্লজ থাকলে বাক্যটি হয় সিম্পল সেন্টেন্স। এই দ্য টাইগার হ্যাভিং ফলেন, দেখেন এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, আইএনজি যোগ হয়েছে, আইএনজি যুক্ত ভার্ব ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব, তাহলে এটা একটা ফ্রেজ, এটা একটা ক্লজ, এটা একটা সিম্পল সেন্টেন্স। বিসাইডস রোবিং, দেখেন এই যে আইএনজি যোগ হয়েছে, এটা একটা নন ফাইনাইট ভার্ব, আর ফ্রেজে থাকে নন ফাইনাইট ভার্ব, সুতরাং এটা একটা ফ্রেজ, এইটা একটা ক্লজ, একটা ক্লজ থাকলে সেটা সিম্পল সেন্টেন্স। এবার দেখেন কোয়েশ্চেন 10, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সিম্পল সেন্টেন্স, নিচের কোনটি সিম্পল সেন্টেন্স। দেখেন আপনারা অলরেডি বুঝে গেছেন, এই জন্য সবকটা পড়ছি না, কারণ আমাদের অনেক প্র্যাকটিস তো, একদিন অনেক প্র্যাকটিস। দেখেন ইন স্পাইট অফ বিং উইক, দেখেন এই যে কি, এটা নন ফাইনাইট ভার্ব, সুতরাং এটা একটা ফ্রেজ, এটা একটা ক্লজ, ক্লজ হচ্ছে একটা, একটা ক্লজ থাকলে সেটা সিম্পল সেন্টেন্স। একটা বাক্যে আপনার সিম্পল সেন্টেন্সে অনেক ফ্রেজ থাকতে পারে, ফ্রেজ না, ফ্রেজ কোনো বিষয় না, আপনাকে সেন্টেন্স সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড, এটা ডিটারমাইন করবে কি কয়টা ক্লজ আছে এবং কি কনজাংশন আপনি ইউজ করতেছেন এটার উপরে। কোয়েশ্চেন 11, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ এ সিম্পল সেন্টেন্স, দেখেন এই যে ইন স্পাইট অফ এটা একটা, এই যে এটা একটা কি ফ্রেজ, এই যে ক্লজ, একটা ক্লজ থাকলে সেটা সিম্পল সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 12, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ আ সিম্পল সেন্টেন্স, নিচের কোন বাক্যটি সিম্পল, দেখেন ইন স্পাইট অফ হিজ প্রপার্টি, একই কথা, হি ইজ হ্যাপি। কোয়েশ্চেন নাম্বার 13, when one of the following is a simple sentence, বলছে which one of the following is a simple sentence, একই কথা, in spite of his poverty he is honest। 14, what is the sentence pattern of following sentence besides making a promise, এটা সেন্টেন্স প্যাটার্ন কি, এই যে দেখেন এটা একটা ফ্রেজ আর এটা একটা ক্লজ, তাই এটা কি সিম্পল সেন্টেন্স, একটা ক্লজ সিম্পল সেন্টেন্স। 15, হুইচ ওয়ান ইজ দ্য সিম্পল সেন্টেন্স, নিচের কোনটি সিম্পল সেন্টেন্স, দেখেন হি উইল পে অনলি আন্ডার কম্পুলশন, দেখেন একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আর এই পরে যোগ হয়েছে এটুকু হচ্ছে একটা ফ্রেজ, তাহলে অপশন ডি ইজ ইউর আনসার। 16, which one of the following is a simple sentence, দেখেন the headmaster of our school is a subject verb extension, তাহলে এটা simple sentence। 17, I went to work closing the door, closing the door it's a phrase, আর I went to work it's a clause, এখানে একটা ক্লজ আছে, তাই it's a simple sentence। 18, which one is the simple sentence, নিচের কোনটি সিম্পল বাক্য, I know the place of his living, দেখেন সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, আর এখানে কি দেখেন এই যে ফ্রেজ, দেখছেন, তাহলে এখানে কি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তাই এটা সিম্পল সেন্টেন্স। 19, সিম্পল সেন্টেন্স কোনটি, বি, আই স ইন রিডিং, সাবজেক্ট ভার্ব এই যে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলে সেটা সিম্পল সেন্টেন্স। 20, কোনটি সিম্পল বাক্য, দেখেন আই ওয়ান্ট এ কার টু ড্রাইভ, সাবজেক্ট ভার্ব একটা ফাইনাইট ভার্ব, তাহলে একটা ফাইনাইট, আর এই টু প্লাস ভার্ব এটাকে বলা ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব, এটা কি ভার্ব, নন ফাইনাইট ভার্ব, সো অপশন সি ইজ ইউর আনসার।
কোয়েশ্চেন নাম্বার 21, জাম্পিং আপ, দেখেন একই অবস্থা, এটা একটা ফ্রেজ, এটা একটা ক্লজ, সো ইটস আ সিম্পল সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 22, নোয়িং ইজ বাউন্ডলেস, দেখেন নলেজ ইজ বাউন্ডলেস, এখানে একটা ক্লজ সাবজেক্ট ভার্ব আছে, তাই ইটস আ সিম্পল সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার কোথাও 23, কিলিং দ্য বার্ড, এটা একটা ফ্রেজ, এটা একটা ক্লজ, একটা ক্লজ, তাই বাক্যটি সিম্পল। এটা দেখছেন কিলিং, আইএনজি যোগ আছে, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কোনটা? ব্রট। মনে আছে ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব সাবজেক্টকে অনুসরণ করে, অর্থাৎ টেন্স অনুযায়ী বসে, সাবজেক্টের পার্সন অনুযায়ী বসে এবং সাবজেক্টের নাম্বার অনুযায়ী বসে, সেই ভার্বকে কি বলা হয়? ফাইনাইট ভার্ব বলে। আর যে ভার্বের কি সাবজেক্টকে অনুসরণ করে না, সে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব গুলো ইজিলি বোঝা যায়, আইএনজি যোগ থাকে, ইনফিনিটিভ থাকে, ঠিক আছে, পার্ট, এইগুলাই জেনারেলি আমরা পাবো, ঠিক আছে। 24, the man with a stick in his hand was walking across the road, একই কথা, দেখেন দ্য ম্যান উইথ স্টিক, দেখেন এখানে ফ্রেজ অনেক বড় মনে হচ্ছে, এই হলো সাবজেক্ট, এই হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই দিস ইজ an এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 25, the old man wanted to know how to drive the car, সাবজেক্ট ভার্ব, এই যে দেখেন ইনফিনিটিভ, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, একটা ক্লজ, তাই এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 26, 100% marks in English is too high to achieve, দেখেন এই যে একটা সাবজেক্ট, একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, এটা সিম্পল সেন্টেন্স। 727, there is nothing nobler than love, লাভের থেকে নোবেলার কিছু নেই, মহৎ কিছু নেই, তাহলে এটা কি? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা একটা ক্লজ, সিম্পল সেন্টেন্স। One day the sailor saw an albatross flying towards the ship, দেখেন এটা এটা একটা অ্যাডভার্বিয়াল, সাবজেক্ট, এই যে ভার্ব, আর এটা কি? এখান থেকে এই পর্যন্ত একটা ফ্রেজ, অর্থাৎ ফ্লাইং হচ্ছে একটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব, তাই একটা ক্লজ থাকলে সিম্পল সেন্টেন্স। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মাস, একটাই সাবজেক্ট, এই যে ভার্ব, একটা ক্লজ, তাই এটা সিম্পল সেন্টেন্স। তারপরে কি আছে? দ্য সেন্টেন্স, দ্য ওয়েদার বিং হট উই ক্যান নট গো আউট, দেখেন ওয়েদার বিং হট, এই যে বিং আইএনজি যোগ হয়েছে, তাই এটা একটা ফ্রেজ, এটা নন ফাইনাইট ভার্ব। উই ক্যান নট গো আউট, এই দেখেন একটা ফাইনাইট ভার্ব, তাই একটা ক্লজ, বাক্যটি সিম্পল সেন্টেন্স। তাহলে আপনারা বুঝতে পেরেছেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কেন কঠিন লাগে, আমরা ক্লজ বুঝি না, ফ্রেজ বুঝি না, ক্লজ, ফ্রেজ, ফাইনাইট ভার্ব বুঝতে পারলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স পানির মতো ইজি। 31st, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, নিচে কোনটা কারেক্ট? ইট বিং এ কোল্ড ডে, দেখেন আইএনজি, সুতরাং বলেছিলাম না এর আগে যে ফ্রেজে সাবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু কন্ডিশনটা কি? ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। দেখেন এই বাক্যগুলোতে কিন্তু সাবজেক্ট আছে, এটা একটা ফ্রেজ, সাবজেক্ট কিন্তু আছে। এখানে আপনাদেরকে আরো করালাম অনেকগুলা বাক্য যেখানে কি ছিল? সাবজেক্ট কিন্তু ছিল, দেখে আসছি, আবার পেরে দেখাবানি, এইটা দেখলেই হচ্ছে। এই দেখেন এই যে বিং, সে কিন্তু নন ফাইনাইট, কিন্তু ইট সাবজেক্ট কিন্তু আছে, তাহলে সাবজেক্ট কিন্তু আপনার কি করতে পারে? ফ্রেজে থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে একটা ক্লজ, তাই বাক্যটি সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। হুইচ ওয়ান ইজ দ্য সিম্পল সেন্টেন্স, নিচের কোনটি সিম্পল? দেখেন উই হায়ার্ড আ বোট টু গো দেয়ার, দেখেন উই হায়ার্ড আ বোট, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, টু গো দেয়ার, এই যে টু গো হচ্ছে একটা ইনফিনিটিভ, মানে নন ফাইনাইট ভার্ব, তার সাথে দেয়ার যুগ হয়ে এটা হচ্ছে কি হয়েছে? এগুলা, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। যখন আমরা এই আইএনজি যোগ হয়ে শুরু হয়েছে না, যেমন মনে করেন বিং আ কোল্ড ডে, এরকম যদি হয় সেগুলোকে বলা হয় পার্টিসিপল ফ্রেজ। আপনাদের আগে শিখালাম না, যেটার নাম ধারণ করে, ফ্রেজের ক্ষেত্রে ওইখানে পার্টিসিপল ফ্রেজ ছিল, ইনফিনিটিভ ফ্রেজ ছিল, প্রিপজিশনাল ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, আপনারা ফ্রেজের ক্লাসে এগুলো আরো ডিটেল জানবেন, আর এই ওই লেকচার শিটটা রিডিং করলে আগে থেকেই জেনে যাবেন। এবার আমরা দেখবো কমপ্লেক্স সেন্টেন্স দেখবো। দেখেন a complex sentence has one principal clause and one or more than subordinate clauses, যা পড়িয়েছি সেই কথাটা এখানে আছে। নাম্বার 2, which of the following is a complex sentence? It helps, if he helps me we shall win, দেখেন এই একটা ক্লজ, এই একটা ক্লজ, যোগ হয়েছে ইফ দিয়ে, ইফ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, ইফ দ্বারা যোগ হলে সেটা কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স। আরো মনে রাখতে পারি অ্যান্ড বাট অর ছাড়া বাকি সবগুলো কি? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে অ্যান্ড বাট, অর এবং ওর সমজাতীয় কনজাংশন গুলো ছাড়া বাকিগুলো থাকলে কমপ্লেক্স সেন্টেন্স।
দো অল দো বিকজ, দেখেন কিছু মুখস্থ করে ফেলবেন কি কি কি, এগুলা কি। যেমন আমরা ইফ গুলা ইফ পেলাম, ওয়েন পেলাম, ওয়াইল পেলাম, সিন্স পেলাম, অ্যাজ পেলাম। এখানে আরো আছে দো, অল দো, বিকজ, সিন্স, অ্যাজ। এইগুলা কোন বাক্য গঠন করে? কমপ্লেক্স সেন্টেন্স। এগুলা সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোয়েশ্চেন নাম্বার 4, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। দেখেন এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, এই একটা ফাইনাইট ভার্ব, এই একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব, মানে দুইটা ক্লজ আছে এখানে। আরে দ্যাট হচ্ছে কি? রিলেটিভ প্রোনাউন। আরে দ্যাট যুক্ত বাক্য হয় কমপ্লেক্স সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 5, ইফ ইউ ওয়ার্ক হার্ড। দেখেন ইফ কন্ডিশনাল, তাহলে কি পাবেন? ইফ যুক্ত বাক্য, দুইটা ক্লজ থাকলে কমপ্লেক্স সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 6, ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দা ট্রেন। ঠিক আছে, এই দেখেন এই বাক্যটি কিন্তু 45তম বিসিএস পরীক্ষা এসেছিল এবং অধিকাংশ স্টুডেন্ট ভুল করেছিল, তারা কম্পাউন্ড এসেছিল। কিন্তু এই বাক্যটা হচ্ছে কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ লেস্ট যুক্ত বাক্যটা হচ্ছে কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এবং এই বাক্যগুলোকে কম্পাউন্ড করতে গেলে অর আদারওয়াইজ আছে, এগুলোর ব্যবহার করতে হয়। অর্থাৎ কম্পাউন্ডের অর আদারওয়াইজ এর বিপরীত হচ্ছে এইগুলা। যেমন কম্পাউন্ডে বাট, স্টিল, নেভারদিলেস, এর অপোজিট কনজাংশন কমপ্লেক্সে হচ্ছে দো অল দো। অপোজিট কি? দো অল দো। তারপরে কমপ্লেক্সে সিন্স, অ্যাজ, বিকজ, এইগুলার অপোজিট হচ্ছে কম্পাউন্ডে এন্ড দ্বারা যোগ হয়, সো দ্বারা যোগ হয়, দেয়ারফর দ্বারা যোগ হয়। ঠিক আছে? ঠিক তেমনি ওইখানে অর আছে, আদারওয়াইজ আছে। এই আমরা এই ক্ষেত্রে আমরা কি দেখবো? এই লেস্ট হতে পারে। ঠিক আছে? আর আরো আমরা বলতে পারি যে কমপ্লেক্সে অর আদারওয়াইজ এর আরো অল্টারনেটিভ আছে। আম, আরো অল্টারনেটিভ যেমন দো হি ইজ ওয়ার্ক হার্ড, বাট, দো অল দো, অর্থাৎ অর বাট, দো অর, অর, অর এবং আদারওয়াইজ এর আর আনা যায় হচ্ছে অর আদারওয়াইজ, গো অর উইল যাই, গো অর উইল যাই, ইয়েস। হ্যাঁ, অর এবং আদারওয়াইজ এর আরো আছে, সেটা হচ্ছে আনলেস। আনলেস এর ইউজটা বেশি আছে, অথবা ইফ ইউ ডু নট, অথবা ইফ ইউ ডু নট, এইটার ব্যবহার হয় কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে আমরা দেখলাম আনলেস, আর আছে ইফ ইউ ডু নট, অথবা লেস্ট, এইগুলা কমপ্লেক্সে ব্যবহৃত হয়। কোয়েশ্চেন নাম্বার 7, when Ruby was reading, when Ruby was reading, তাহলে দেখেন এই যে when সাবঅর্ডিনেটিং কনজাংশন, রুবি ওয়াজ রিডিং একটা ক্লজ, ইরা কেম, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই দেখেন when দ্বারা যোগ হয়েছে, তাহলে এটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। 8, দ্য সেন্টেন্স এভরিওয়ান হু কেম। দেখেন এই যে সাবজেক্ট দুইটা, এই একটা ভার্ব, আবার কি পরে এই আর একটা ভার্ব, তাহলে দুইটা ক্লজ পেয়েছেন। আর কি দ্বারা যোগ হয়েছে? হু দ্বারা যোগ হয়েছে, তাই এটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এবার দেখেন নাম্বার 9, দ্য গার্ল হু সেট নেক্সট টু মি ইজ অ্যান আর্কিটেক্ট। দেখেন এই একটা সাবজেক্ট, এই একটা রিলেটিভ প্রোনাউন, এই যে একটা ভার্ব, আর আর কি, আর ভার্ব কই, এই আর একটা ভার্ব। তাহলে এই দুইটা যখন আপনি পেয়ে গেলেন, দুইটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তখন বুঝে গেলেন দুইটা ক্লজ আছে, আছে রিলেটিভ প্রোনাউন হু। তাহলে কি এটা? কমপ্লেক্স সেন্টেন্স। এবার দেখেন 10, হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স? এর কোনটি কমপ্লেক্স? এই যে দো রাজীব ইজ ইল, হি রেগুলারলি অ্যাটেন্ডস ক্লাসেস। আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স সেন্টেন্স। দেখেন হি বট দ্য লাইব্রেরি হুইচ বিলং টু হিজ আঙ্কেল, এই একটা ক্লজ, আর হি বট টু দ্য লাইব্রেরি, এই আর একটা ক্লজ, আর এখানে ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস কোয়েশ্চেন হুইজ, ডাব্লিউএস ওয়ার্ড, এটা হচ্ছে কনজাংশন। তাহলে এটা হচ্ছে কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। when I was eating, এই সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, দুইটা ক্লজ পেয়ে গেছেন, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি বাকিগুলা পড়লে আপনারা পারবেন। এবার আমরা দেখি 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 এবার আমরা কম্পাউন্ডের এক্সাম্পলটা গুলো দেখে নেই। আপনারা এগুলো পড়ে নেবেন সিমিলারলি সবগুলা। এবার আমরা দেখি, দেখেন কম্পাউন্ড, আ কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ টু আর মোর কোঅর্ডিনেট ক্লজেস। আপনাদের একটু আগে শিখিয়েছি, সেই কথাটা এখানে লেখা আছে। দেখেন এসেছে কোথায়? সাব রেজিস্ট্রার পরীক্ষা, সমবায় অধিদপ্তর, আরো কত জায়গায় আসে তার হিসাব নেই। এরপর দেখেন কোয়েশ্চেন নাম্বার 2, আ কম্পাউন্ড সেন্টেন্স মাস্ট হ্যাভ মোর দ্যান ওয়ান প্রিন্সিপাল ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা বলেছিলাম কি, এখানে সব প্রিন্সিপাল ক্লজ, মোর দ্যান ওয়ান, একের অধিক প্রিন্সিপাল ক্লজ করতে হবে। দেখেন পিএসসির কোয়েশ্চেন,
A compound sentence has কি নাই? Subject and finite verb. A compound sentence has a subject and finite verb. আচ্ছা, one principal clause and one subordinate clause. কম্পাউন্ড সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, সুতরাং এটা বাদ। টু আর মোর সাবঅর্ডিনেট ক্লজেস, অনেকগুলো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এইটা, তাহলে এইটা বাদ। আচ্ছা, এবার আমরা দেখি কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ এ সাবজেক্ট এন্ড এ ফাইনাইট ভার্ব। কম্পাউন্ড সেন্টেন্সে কি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে? কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলে কি থাকা লাগবে? দুইটা ক্লজও লাগবে, অর্থাৎ দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকা অবশ্যই লাগবে। তাহলে আনসার কি? না। 4, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স? নিচের কোনটি কম্পাউন্ড সেন্টেন্স? দেখেন, হি কেম হিয়ার বাট আই ডিড নট টক টু হিম। এই দেখেন, বাট দ্বারা যোগ হয়েছে, এই একটা ক্লজ, এই একটা ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ, তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এবার দেখেন কোয়েশ্চন নাম্বার 5, দ্য সেন্টেন্স ইজ ডিলিজেন্ট। দেখেন, এই একটা ক্লজ, এই একটা ক্লজ আছে, দেয়ারফর। আপনাদের বলেছি সো, দেয়ারফর, এন্ড, এগুলো একই রকম। এগুলো থাকলে বুঝে যাবেন বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। দ্য সেন্টেন্স মাই হাজবেন্ড এন্ড মাই সিস্টার হ্যাড অ্যান আর্গুমেন্ট ওভার এ ইয়ার্স অ্যাগো অ্যান্ড দে। দেখেন, এই যে অ্যান্ড দ্বারা যোগ হয়েছে, এই যে একটা ক্লজ, আর পরে আবার ক্লজ, তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এবার দেখেন, হুইচ ওয়ান অফ দিস সেন্টেন্সেস ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স? নিচের কোন বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স? তাহলে দেখেন, এই যে আই অ্যাম উইক একটা ক্লজ, আই ক্যান ওয়াক একটা ক্লজ, বাট দ্বারা যোগ হয়েছে। বাট দ্বারা বিপরীত বিপরীত সম্পর্ক প্রকাশ করে। দেখেন, আই এম উইক, আমি দুর্বল, তারপরে কি হাঁটতে পারি, বাট আই ক্যান ওয়াক। দুর্বল হলে হাঁটতে পারার কথা না, কিন্তু আই ক্যান ওয়াক। তাহলে ইটস অ্যান এক্সাম্পল অফ কম্পাউন্ড সেন্টেন্স। কোয়েশ্চন নাম্বার 8, হুইচ ওয়ান অফ দিস সেন্টেন্স ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স? দেখেন, আই এম উইক বাট আই ক্যান ওয়াক, একই রকম। 9, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স? নিচের কোনটি কম্পাউন্ড? দেখেন, আই শ্যাল ওয়ার্ক হার্ড একটা ক্লজ, আই শ্যাল ফেইল আর একটা ক্লজ, যোগ হয়েছে কি দিয়ে? অর দিয়ে। অর্থাৎ এন্ড বাট অর দ্বারা যোগ থাকলে, দুইটা ক্লজ থাকলে, এটা কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। এবার দেখেন 10, আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স। আই শ্যাল ওয়ার্ক, আই শ্যাল ওয়ার্ক, আই শ্যাল ফেইল। আমি আমি কি করব? কাজ করব, না হলে ফেল করব, অর দ্বারা যোগ হয়েছে, বিপরীত সম্পর্ক, তাহলে ইটস অ্যান এক্সাম্পল অফ কম্পাউন্ড সেন্টেন্স। শি স্পোক ভেরি স্ট্রংলি, এন্ড দেখেন এন্ড দ্বারা যোগ হয়েছে, এই একটা ক্লজ, ইউ লিসেন টু হার একটা ক্লজ, তাহলে ইটস অ্যান এক্সাম্পল অফ কম্পাউন্ড সেন্টেন্স। এবার দেখেন কোশ্চেন নাম্বার 12, হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স? নিচের কোনটি কম্পাউন্ড? দ্য থিফ স দ্য পুলিশ, এইটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ। দেখেন, র্যানের আগে সাবজেক্ট নাই, মনে রাখবেন। এন্ড দ্বারা বাট দ্বারা যদি কখনো দুইটা ক্লজ যোগ হয়, একই সাবজেক্ট হলে পরের সাবজেক্ট উজ্জ থাকতে পারে, একই সাবজেক্ট হলে পরের সাবজেক্ট উজ্জ থাকতে পারে, অর্থাৎ এখানে সাবজেক্ট নাই মানে এর সাবজেক্ট দ্য থিফ। দ্য থিফ স দ্য পুলিশ, চোরটি পুলিশকে দেখলো, এন্ড হি রান অ্যাওয়ে, সে পালালো, এই হিটা উজ্জ করে দেওয়া হয়েছে, একই সাবজেক্ট উজ্জ করে দেওয়া হয়েছে। ও বাটের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে ডি হচ্ছে ইওর আনসার। কোয়েশ্চেন নাম্বার 13, ডু অর ডাই। দেখেন, অর দ্বারা ডু, কে ডু করবে? করো না হলে মরো, অর্থাৎ কাজ করো না হলে মরার জন্য প্রস্তুতি নাও। তাহলে দেখেন, এটা একটা ইম্পারেটিভ ক্লজ, এটা একটা ইম্পারেটিভ ক্লজ, অর্থাৎ এখানে একটা ইউজ আছে, এখানে একটা ইউজ আছে, এই একটা ক্লজ, এই একটা ক্লজ, যোগ হয়েছে অর দিয়ে, তাই ইটস অ্যান এক্সাম্পল অফ কম্পাউন্ড সেন্টেন্স। এবার দেখেন 14, ফাইন্ড আউট দ্য কম্পাউন্ড সেন্টেন্স। সি দেখেন, ইউ হ্যাভ গট এ ফার্স্ট ডিভিশন, আপনি ফার্স্ট ডিভিশন পেয়েছেন, এন্ড একটা কনজাংশন, আই এম গ্ল্যাড টু নো, এইটা একটা কনজাংশন, একটা ক্লজ, এই একটা ক্লজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইটস অ্যান এক্সাম্পল অফ কম্পাউন্ড সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 15, লার্ন ইংলিশ এন্ড গেট আ গুড জব। ইংরেজি শিখুন এবং ভালো চাকরি পান। তাহলে দেখেন, লার্ন ইংলিশ এন্ড দ্বারা যোগ হয়েছে এবং আরেকটা ক্লজ, তাহলে ইটস অ্যান এক্সাম্পল অফ কম্পাউন্ড সেন্টেন্স। এবার দেখেন 16, ইউ মাস্ট নট বি লেট এলস। দেখেন, এই যে যে এলস, আমরা একটু আগে একটা জিনিস শিখেছিলাম, এখানে কিন্তু 40তম বিসিএসে কিন্তু আসছে। এই যে আমরা কি করলাম, যে ওই অর দিয়ে আমরা বাক্য তৈরি করি না, এই অরের সমগোত্রীয় আর একটা জিনিস হচ্ছে এলস। মাস্ট নট বি লেট, আমরা দেরি করব না, এলস উইল মিস দ্য ট্রেন, নাহলে আমরা ট্রেনটা মিস করে ফেলবো। মানে অর উইল মিস দ্য ট্রেন, বিষয়টা হলো এরকম। এই এলসটা ওই যে অর আদারওয়াইজ এর মতো সিমিলার। এলস হচ্ছে কি? অর আদারওয়াইজ এর মতো সিমিলার। তাহলে আপনি যখন এলস পাবেন, বুঝবেন এই বাক্যগুলো কম্পাউন্ড সেন্টেন্স, এল যুক্ত বাক্য,
কম্পাউন্ড সেন্টেন্স। এবার দেখেন 17, সো আর্লি অর এলস ইউ উইল রিপে পর। দেখেন এখানে অর এর সাথে এলস দিয়ে দিয়েছে, দেখছেন? তাহলে আমরা দেখছি অর আর এলস একই রকম, ঠিক আছে? ইটস অ্যান এক্সাম্পল অফ কম্পাউন্ড সেন্টেন্স। 18, স্টাডি হার্ড হার্ড আদারওয়াইজ। দেখেন অর আর আদারওয়াইজ একই জিনিস। স্টাডি হার্ড ইউ উইল ফেল, এই একটা ক্লজ, এই একটা ক্লজ। আদারওয়াইজ, তাহলে ইটস অ্যান এক্সাম্পল অফ কম্পাউন্ড সেন্টেন্স। 19, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স? নিচের কোনটি কম্পাউন্ড সেন্টেন্স? ওয়ার্ক হার্ড এন্ড দিয়ে যোগ হয়েছে, ইটস এ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, তাহলে ইটস অ্যান এক্সাম্পল অফ কম্পাউন্ড সেন্টেন্স। 20, আই ওয়ান্ট টু লুজ ওয়েট ইয়েট, এই যে ইয়েট আপনাদের বলেছিলাম বাটের সমগোত্রীয় কনজাংশন আছে, ইয়েট আছে, স্টিল আছে, নেভারদিলেস আছে, নট উইথ স্ট্যান্ডিং আছে, ঠিক আছে, ওর সিমিলার মানে তবুও। তাহলে ইয়েট আমরা পেয়ে গিয়েছি, তাহলে এই একটা ক্লজ, এই একটা ক্লজ, তাহলে ইটস অ্যান এক্সাম্পল অফ কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আজকে আমাদের প্র্যাকটিস ক্লোজ। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, এবং আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন। আর একটু দ্রুত পড়াতে হবেই, বুঝতে পারছেন সেটা আপনারা, যে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এখন কি প্র্যাকটিসটা দেখিয়ে দিলাম। সব প্র্যাকটিস না দেখিয়ে দিলেও হয়, কিন্তু তারপর আমি চেষ্টা করেছি আপনাদের দেখিয়ে দিতে, যাতে আপনারা যারা সময় কম পান ক্লাস করলে অনেক কিছু আপনারা বুঝতে পারেন, করতে পারেন, এই জন্য এটা করা। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আর আগামীকালকে আপনাদের পরীক্ষা আছে, পরীক্ষাটা ভালো করে দেন। আপনারা ভালো করে, আপনারা যা পড়াচ্ছি এখন কিন্তু রিপিট করার সুযোগ কম, ঠিক আছে? আমরা এইটা পড়াচ্ছেন, এর আবার টোটাল মিলে পরীক্ষা নেবো সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি এখন কিন্তু অল্প পড়া দেওয়া আছে, এইটাকে আপনাদের কিন্তু এক্সপ্লানেশন আকারে দেওয়া আছে, আপনি এক্সপ্লানেশন দেখে বুঝে সুন্দরভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে? কিন্তু দেখবেন যে অনেক এগিয়ে যাবেন। আপনি অল্প শিখলেও যেন ভালো করে শেখেন, ঠিক আছে? দেখবেন অনেক এগিয়ে যাবেন। এটার সবার প্রতি অনুরোধ। আর আমার প্রতি আস্থা রাখেন, আমরা ভালো প্রস্তুতি নিব, ঠিক আছে? এবং সুপার ডুপার গতিতে সুপার ডুপার প্রস্তুতি হবে আমাদের। এবং যে প্রস্তুতি আমরা নিব এর উপরে কোনো প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনারা অনেকেই অনেক জায়গায় ভর্তি আহ, হচ্ছেন, যারা যারা লাইভে ক্লাস করতেছেন অনেক জায়গায় ভর্তি হয়েও থাকতে পারেন, কিন্তু আপনাদের আশ্বস্ত করছি আপনারা এখানে আমার সাথে যে সেবাটা পাবেন আর কোথাও পাবেন না, পাওয়ার সম্ভাবনা। অনেক কারণ আছে, কারণগুলো আমি পাবলিকলি বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নিতে পারেন যে একটা বিজনেসের একটা সিস্টেম আছে, যে সিজনাল, অনেকে সিজনাল একটা বিজনেস পেয়ে যাবে, ভাববে এটিও সার্কুলার দিয়েছে, তাহলে যদি এটা বিজনেস করা যায়, অন্য সার্কুলার টার্কুলার তেমন নাই, কিছু স্টুডেন্ট ভর্তি করে পড়ানো যায়। কিন্তু আপনার প্রকৃতপক্ষে একটা নন ক্যাডারের প্রস্তুতির জন্য যে প্রিপারেশন নেওয়ার দরকার, এই বিষয়টা অনেকে জানে না। আর নন ক্যাডার পরীক্ষা যারা দেয় নাই বা পরীক্ষা টেকে নাই, তারা বিষয়গুলা খুব কম জানে, যে এখানে কেমন প্রশ্ন হয়, কেমন মার্কস লাগে, কোথা থেকে পড়তে হয়, কিভাবে পড়তে হয়। প্রস্তুতিটা আজকে পড়লাম, 5 দিন পড়লাম না, এটা বিভিন্ন ব্যাপার আছে যেগুলো আমি বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নিয়েন। আর যাদের মানে পছন্দ হবে, ভালো লাগবে, যদি আমার কোর্স ফিটা বেশি, বেশি হওয়ার অনেক কারণ আছে আসলে, দামি জিনিসের দাম বেশিই হয়, ঠিক আছে? তারপরেও আহ আপনাদের যাদের ভালো লাগবে, ভর্তি হওয়ার ইচ্ছা হবে, ভর্তি হয়ে যাবেন। কারণ আমার স্টুডেন্ট যে কজন ভর্তি হয়েছে আমার বেশি লাগবে না, আর তাদেরকে নিয়েই আমি দুর্দান্ত গতিতে দুর্দান্ত প্রতাপে আমি এগিয়ে যেতে পারবো আমার কোর্স নিয়ে। কারণ কি, পরীক্ষাটা আমিও দেব, আমার কলিগরাও দিবে, আমার সহকর্মী সহযোদ্ধারাও দিবে। সুতরাং আমার কাছে স্টুডেন্ট ভর্তি কিছু যদি কম হন, সেটা এক হিসাবে ভালো, সেটা এক হিসেবে ভালো, সেটা অন্য ব্যাপার, সেটা বললাম না। কিন্তু আপনারা যারা মিস করবেন আমার কোর্সটা, ইউ উইল মিস সামথিং ইন ইউর লাইফ। ওকে, যাই হোক, যারা আমার এখন ক্লাসে আছেন, আমার জুমে আছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন প্লিজ, আমরা 2-3 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব। স্যার নমস্কার স্যার। স্যার প্রশ্ন জি ম্যাডাম, এই পরীক্ষার সিলেবাস গুলো একটু অস্পষ্ট থেকে যায় স্যার। বুঝি নাই ম্যাডাম, আবার বলেন, আবার বলেন। স্যার এই পরীক্ষা যেটা মানে আগামীকাল পরীক্ষা দেবো, সিলেবাস গুলো একটু স্পষ্ট করে দিলে স্যার ম্যাডাম স্পষ্ট প্রিপারেশন। করা আছে, আমি কি বলবো, সিলেবাসে আপনার কোন শীট, কত পেজ, সিরিয়াল নাম্বার কত, সব লেখা স্যার আছে। কি কি স্যার ওই আমরা তো বই কিনি মানে স্যার, আমরা তো বই তো স্যার কিনি নি। আপনি যেটা দিয়েছেন না না গতবারে সেগুলো নিচ্ছি আর কি স্যার। না, বই তো কিনি নি আমি কি স্যার। বলছি, আমি কি বলছি, আপনি যে জি স্যার। শীটটা পেয়েছেন ওইখানে দেখেন যে আপনার 1 থেকে 10 তারিখে যে এক্সাম শিডিউল, সেখানে জি লেখা আছে যে আপনার শীটের জি কয় কত সিরিয়াল নাম্বার, কত কত থেকে কত পেজ পরীক্ষা,
এবং জি কোন শীট, শীটের উপরে কি লেখা আছে, নাম কি লেখা আছে, সবকিছু দেওয়া। মানে ক্লিয়ার জি করার জন্য যা যা হইতে পারে সমস্যা আমি সবকিছু চিন্তায় রেখে আমি লিখে দিছি। জি। কিন্তু স্যার গত আপনার দেখা যাচ্ছে পরীক্ষায় যে ওই যে জি ম্যাডাম বল। কোয়েশ্চেন ব্যাংক 2 থেকে দিয়েছেন না স্যার গত পরীক্ষায়? আমি স্যার একটা গত বইও পাইনি পরীক্ষা স্যার কাছে দিতে। তিন তিন চার ছিল, আগামী পরীক্ষা 5-6। ম্যাডাম বলেন। জি স্যার। জি স্যার। কোয়েশ্চেন ব্যাংক কোয়েশ্চেন ব্যাংক 1 পরীক্ষা দিচ্ছি, 2 থেকে যেটা দিয়েছেন স্যার সেটা স্যার আমি একদম আমার কমন পড়েনি স্যার। আচ্ছা, আপনি বিষয়টা বোঝেন নাই, কোশ্চেন ব্যাংক অনেক পরীক্ষা দিয়েছেন, ওয়ানের মধ্যে আছে 12 সেট, তার মধ্যে জি স্যার। 1-2 ছিল, তারপর 3-4 হয়েছে, আগামীকালকে 5-6। তাহলে স্যার এটা কোয়েশ্চেন ব্যাংক 2 থেকে দেন না স্যার, এই প্রশ্ন 1 থেকে দিচ্ছেন না তো না, স্যার? আপনি ভুল বুঝলে তো হবে না, ওইখানে পেজ নাম্বার বলে দিছি কত থেকে কত, আপনি মনে হয় পড়েন নাই ভালো করে ম্যাডাম। জি ঠিক আছে। জি স্যার। আচ্ছা ওকে, আর কি কার কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন 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 ম্যাডাম। ওই যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, মানে এটা ইয়েস ইয়েস। কমপ্লেক্স, একটু কাইন্ডলি একটু বোঝাই দিবেন প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে ওকে ধন্যবাদ, আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে। সবাই খেয়াল করেন বিষয়টা, দেখেন যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, এটা কেন হচ্ছে? কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে আবার এখানে কি থাকা লাগবে, দুইটা ক্লজ থাকা লাগবে এবং একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকা লাগবে। আমরা একটু দেখি, গ্লিটার্স এটা একটা ভার্ব, ইজ এটা একটা ভার্ব। দেখেন এর সাথে এস বাই এস আছে, দেখছেন, এর সাথে ইজ আছে। এবার খেয়াল করেন, ভার্ব দুইটা আছে, এইটা যে একটা ফাইনাইট ভার্ব এটা আমরা বুঝতে পারতেছি কেন, এস বাই এস আছে। তখন কি এস বাই এস কখন হয়? যখন কোনো সাবজেক্টকে অনুসরণ করে কোনো ভার্ব, তখন এস বাই এস হয়। বা যদি প্লুরাল সাবজেক্ট হয় তখন এস বাই এস নাও থাকতে পারে, কোনো বিষয় না। কিন্তু এখানে আপনাকে খেয়াল করতে হবে যেটা, সেটা হচ্ছে অল, আর একটা কি আছে, দ্যাট। দেখেন আমরা কি পেয়েছি, দ্যাট। দ্যাট হচ্ছে এখানে কি, রিলেটিভ প্রোনাউন। দ্যাট কি, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কাকে বলে? রিলেটিভ প্রোনাউনে সবসময় অ্যান্টিসিডেন্ট থাকে। রিলেটিভ প্রোনাউনে কি থাকে, অ্যান্টিসিডেন্ট থাকে। অ্যান্টিসিডেন্ট কি, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ। অ্যান্টিসিডেন্ট মানে কি, অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ, মানে কি, পূর্বপদ। যখন কোনো প্রোনাউনের পূর্বপদ থাকে, যখন কোনো প্রোনাউনের পূর্বপদ থাকে, দ্যাট হচ্ছে একটা প্রোনাউন। দ্যাট কি, একটা প্রোনাউন। দ্যাটের একটা পূর্বপদ আছে অল। অল, এই অল হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অল কি, অ্যান্টিসিডেন্ট। অল হচ্ছে কি, অ্যান্টিসিডেন্ট। আর এই দ্যাট হচ্ছে প্রোনাউন। এই অ্যান্টিসিডেন্ট থাকার কারণে দ্যাট এখানে হয়ে গেছে রিলেটিভ প্রোনাউন। দ্যাট হয়ে গেছে কি প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তাহলে দেখেন এইটা হচ্ছে একটা কি, অল। অল হচ্ছে একটা প্রোনাউন, আর এই হচ্ছে আর একটা প্রোনাউন। একটা কি, আর একটা প্রোনাউন। তাহলে দেখেন এই একটা প্রোনাউন, এই একটা প্রোনাউন, তার মানে দুইটা প্রোনাউন আছে, তার মানে দুইটা সাবজেক্ট আছে। কি আছে, দুইটা সাবজেক্ট। দুইটা সাবজেক্ট আছে, আর ভার্ব কয়টা? এটা কিন্তু অল কিন্তু সিঙ্গুলার, এটা বস্তুকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? ইট ইজ ইন্ডিকেটিং সামথিং। যেহেতু বস্তুকে বোঝাচ্ছে তাই এটা সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বাই এস বসেছে। পরে আবার ভার্বটা কি বসেছে, ই সিঙ্গুলার বসেছে। তাই এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, এই একটা ভার্ব, এই একটা ভার্ব। আর বাক্যে যখন রিলেটিভ প্রোনাউন বসে, যেহেতু রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্টকে ফলো করে, এই সব ক্ষেত্রে সবসময় কি হয়, ওই দুইটা নাউন প্রোনাউন পাশাপাশি থাকে, ভার্বও অনেক সময় পাশাপাশি থাকে। এটা বুঝতে অনেকের কষ্ট হয়।
আমি কি বুঝাতে পেরেছি ম্যাডাম? বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝেছি স্যার, বুঝতে ঠিক আছে, পেরেছি। এইরকম বাক্য আমাদের অনেক থাকবে। ঠিক আছে, আচ্ছা ওকে, ধন্যবাদ। তাহলে আর কি কারো কোনো প্রশ্ন আছে? স্যার এটা শিট দিবেন স্যার, নাকি হ্যাঁ বই হ্যাঁ, সাজেস্ট করবেন? ম্যাডাম ওই এইসব বিষয়ে একটু করেন, আমি সব দিয়ে দেবো তো। ঠিক আছে, একটু আচ্ছা ওয়েট করতে আচ্ছা, থ্যাংক ইউ স্যার। করতে হবে। আর আপনারা যেভাবে পড়া দেই খালি এইভাবে এগিয়ে যান। ব্যাপারটা হচ্ছে কি, একবারেই যদি আমি অনেক দিয়ে দিই অনেকে পারবে না, কিন্তু আপনি যখন এই যে কয়েকটা ক্লাস করলো সবাই, এই যে বেসিক বিষয়গুলো বুঝলেন, কিভাবে পোস্টের ধাঁচ হবে, এই যে আপনি যেটুকু শিখতেছেন সেটুকুই আপনার বাড়তেছে। সুতরাং পরে লোড লাগবে না। আপনারা মনে করেন যে এরপর আস্তে আস্তে যখন বাড়বে অত বার্ডেন মনে করবেন না। ঠিক আছে, পরে দেখা যাচ্ছে একদিনে 5টা শীট পরীক্ষা দিলেও আপনার বার্ডেন মনে হবে না। কারণ কি, আপনি বাড়তেছে। তো এখন আমি একবারে 5টা শীট দিলে আপনি পারবেন না। আপনাকে আস্তে আস্তে রেডি করতে হবে আমার। ঠিক আছে, আপনারা খালি বিশ্বাস রাখেন, আপনারা 1 মাসের মধ্যেই দেখবেন যে কোথায় পৌঁছায় গেছি। এবং যারা আমার পুরাতন স্টুডেন্ট আছেন তারা জানেন যে আসলে কি সম্ভব। তা সবার জন্য শুভকামনা রইলো, সবাই ভালো থাকবেন এবং পড়াশোনাটা একটু দুর্বার গতিতে এগিয়ে নিন। ঠিক আছে, দুর্বার গতিতে যদি এটি হতে চান। সবার জন্য শুভকামনা, শুভরাত্রি। শুভরাত্রি স্যার।